ওকে, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের এই সাপ্তাহিক লাইভ আয়োজনে। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড, স্ট্রিমিং সবকিছু ঠিকঠাক আছে কিনা? আর এই লাইভ স্ট্রিমিংটা একই সাথে সম্প্রচারিত হচ্ছে আমার ফেসবুক পেজ সজল রোশন ইনক. এবং আমার ইউটিউব চ্যানেল এবং একই সাথে আমার লিঙ্কডইন প্রোফাইলে। SAI সজল রোশন লিখে LinkedIn এ সার্চ করলে আমাকে পাবেন। আপনাদের যাদের LinkedIn অ্যাকাউন্ট আছে তারা আমার সাথে যুক্ত হবেন। আর যাদের LinkedIn অ্যাকাউন্ট নেই আমি ইনসিস্ট করব যে আপনারা ইমিডিয়েটলি LinkedIn এ অ্যাকাউন্ট খুলবেন। LinkedIn হচ্ছে প্রফেশনালদের নেটওয়ার্ক। সো সেটা আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সেখানে Facebook এর মতো এসব গসিপ হয় না নরমালি। আ Facebook এ যেটা হয় সোশ্যাল আড্ডা, সোশ্যাল গ্যাদারিং টা বেশি হয়। LinkedIn এ তুলনামূলকভাবে প্রফেশনাল কনভারসেশন বেশি হয়। এনিওয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন। Facebook থেকে খায়রুল ইসলাম লিখেছেন, "ঠিক আছে ভাই।" জি, ওকে ধন্যবাদ। YouTube থেকে অনেকে কমেন্ট করছেন যে আচ্ছা, Facebook, YouTube ২ জায়গাতেই ঠিকঠাক মতোই শোনা যাচ্ছে। অলরাইট। ইতিমধ্যেই আমার সাথে ১১২ জন যুক্ত হয়েছেন। জি, তাহলে আমরা আলোচনা আস্তে, আস্তে শুরু করতে পারি। এটা একটা সিরিজ আলোচনা এবং এই আলোচনাটা হচ্ছে মূলত আমার যে সাফল্যের বিজ্ঞান বই, সে বইয়ের এক্সকিউজ মি। সে বইয়ের আম আলোচ্য সূচিটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আ এর আগে অবশ্য আমি একটা ট্রেনিং করাতাম আ লাইভ অডিয়েন্সে। সেটা হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট। সো মাইন্ড ম্যানেজমেন্ট এটা জাস্ট একটা আ জেনারেল আইডিয়া যে আমরা কিভাবে আমাদের মন নিয়ন্ত্রণ করব। দেখুন সফল হওয়ার জন্য কি করতে হয় এটা এমন কোনো সিক্রেট রেসিপি না। সফল হওয়ার জন্য কি করতে হয় সেটা মোটামুটি আমাদের সবারই জানা। কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সাকসেসফুল হওয়ার জন্য কোনো একটা ফিল্ডে, কোনো একটা পরীক্ষায়, কোনো একটা চাকুরিতে ভালো করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা মোটামুটি আমাদের সবারই জানা। কিন্তু এই জানা জিনিসগুলোই আমরা আসলে করি না। যেমন একটা স্টুডেন্ট সে খুব ভালো করে জানে যে ভালো মতো লেখাপড়া করলে সে ভালো রেজাল্ট করবে। কিন্তু এই ভালো মতো লেখাপড়াটা আর করা হয় না। তাই না? যেমন আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি, আ এখন আমরা বুঝতেছি যে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করা আসলে কঠিন না। অন্তত অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়া কিন্তু ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন পাওয়ার চেয়ে সহজ। কারণ ৪ বছর ধরে আপনি এ মোটামুটি একই বিষয়েই পড়াশোনা করতেছেন এবং কম্পারেটিভলি অনেক আ কম পড়াশোনা কিন্তু। আ একটু চিন্তা ভাবনাই বেশি করতে হয়। সো খুব সহজেই কিন্তু ভালো ফলাফল করা যায় ইউনিভার্সিটিতে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইউনিভার্সিটিতে এই পড়াশোনাটা করতে ইচ্ছা করে না। কারণ সেখানে একটা নতুন জগৎ এবং হঠাৎ করে একটা স্বাধীনতা পেয়ে যাওয়ার পর আ মানে অপ্রয়োজনীয় কাজেই কিন্তু সময় নষ্ট হয়ে যায় আরকি। সেখানে এত কিছু করার অপশন আছে আপনার যে আল্টিমেটলি পড়ায় মনোযোগ দেয়া যায় না। সো আমরা সবাই জানি যে একটা ভালো চাকরি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কিভাবে সে চাকরিটার জন্য প্রিপারেশন নিতে হবে। আ তাই না? আমাদের ইংরেজিতে দুর্বলতা আছে। আমরা চাইলে ৩ থেকে ৬ মাসের মধ্যেই কিন্তু আমরা ইংরেজি শিখে ফেলতে পারি। একটা ভাষা শেখার জন্য কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না। কিন্তু দেখা গেছে যে ২৬ বছরেও আমাদের ইংরেজি শেখা হয়নি। যদি আমাদের প্রতি ক্লাসে ইংরেজি পড়ানো হয়। কিন্তু ওই তো, কারণ হচ্ছে আমরা খুব মনে মনস্থির করি যে হ্যাঁ, আজকে থেকে খুব সিরিয়াসলি শুরু করব। কিন্তু শুরু আর করা হয় না। ১ দিন ২ দিন পরে আর সেই উদ্যম, সেই স্পৃহা আর থাকে না। এর কারণ হচ্ছে আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। সো আমাদের যে মনের যে ক্যারেক্টার, আমাদের মনের যে বৈশিষ্ট্য, আমাদের মনের যে নেচার, সেটাকেই আমরা এক কথায় বলতে পারি অ্যাটিটিউড বা অ্যাটিচিউড। এজন্যই বলা হয় যে এই আপনার সাফল্যের পিছনে সিংহভাগ অবদান হচ্ছে এই অ্যাটিচিউডের। মানে আপনার অ্যাটিচিউডটা যদি ইতিবাচক হয়, তাহলে আপনি জীবনে সফল হবেন। এটা আমরা প্রায় আ সব মানে যত সফল মানুষ আছে পৃথিবীতে সাফল্য নিয়ে যারা গবেষণা করেছেন, ডেল কার্নেগি, আপনার নেপোলিয়ন হিল, আপনার এরকম যত মানুষ সাফল্য নিয়ে গবেষণা করেছেন, যত সফল মানুষ আমাদেরকে সফল হওয়ার ব্যাপারে উপদেশ দিয়েছেন, একেবারে মানে স্মরণাতীত কাল থেকে আ যত সফল মানুষরা আমাদেরকে সাফল্যের উপদেশ দিয়ে গেছেন, সে গৌতম বুদ্ধ বলেন, কনফুসিয়াস বলেন।
আপনি তার আগে ধর্মগ্রন্থ যদি আপনি পড়েন, মানে একেবারে প্রাচীন ধর্মগ্রন্থ যদি পড়েন, বেদ পড়েন, সেখানেও আপনি দেখবেন যে মানুষের সাফল্য ব্যর্থতায় মানে ইহকালীন সাফল্য এবং পরকালীন সাফল্য, সেই সাফল্যের পিছনে সিংহভাগ অবদান সেটা হচ্ছে আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা। সেটারই হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন। সো এটা হচ্ছে মেইনলি আমাদের মনের যে নেচার। আমরা কনসেনট্রেট করতে পারি না কেন? কারণ আমাদের মন কাজে কনসেনট্রেট করতে দেয় না আমাদেরকে। আমাদের মন আমাদেরকে হচ্ছে অন্য জায়গায় এনগেজ করে রাখে। আমাদের something else যেটা আমার সাফল্যের সাথে রিলেটেড না। যে কাজ আমার একটা ভালো চাকুরি পাওয়া, ভালো প্রমোশন পাওয়া, ভালো রেজাল্ট করার সাথে রিলেটেড না। এমন কিছু কাজে আমাকে এনগেজ করে রাখে। তাই না? কিন্তু আপনি দেখবেন যে, যে কাজটাই আপনি সারাদিন ধরে করতেছেন, এই কাজটা যদি আপনি না করেন, তাতে আপনার জীবনে এর কোনো ভূমিকাই নাই। ইতিবাচক, নেতিবাচক কোন ধরনের কোনো ভূমিকাই নাই। কিন্তু সেইরকম কাজে আমরা দিনভর এনগেজড থাকি। যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি, যেসব বিষয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি, সেসব বিষয়ের সাথে আমাদের জীবন মানে আমাদের আর্থিক সাফল্য, আমাদের সামাজিক, মানসিক মানে কোন ধরনের কোনো আ সম্পর্কই নাই। সেসব কাজেই আমরা দিনভর ব্যস্ত থাকি। তাতে আমাদের সময়টা সে জায়গায় এনগেজড সে জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে আমাদের কাজের কাজ আর করা হয় না। কারণ কাজের কাজ করতে ভাল লাগে না। আপনি পড়তে দেখবেন পড়তে ভাল লাগে না। যারা স্টুডেন্ট তাদের পড়তে ভাল লাগে না। তাই না? এই পড়তে এইটা সবচেয়ে বিরক্তিকর জিনিস। কিন্তু এছাড়া আর দুনিয়ার যত যা কিছু আছে আড্ডাবাজি, গলাবাজি, মিছিল, মিটিং, সভা, সমিতি, এই দলবাজি, এই মারামারি, হানাহানি, তাই না? এগুলো করতে ভাল লাগে। কারণ হচ্ছে আমাদের মন আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায়। তাই না? এই মন, এইজন্য নফস, তাই না? এই নফসই কিন্তু আপনার শয়তান। তাই না? এই যে এইজন্যই বলে যে আমাদের পিছনে শয়তান লেগে আছে। তার মানে কি? শয়তান হচ্ছে আমাদেরকে যত আনপ্রোডাক্টিভ, আননেসেসারি এবং একেবারে irrelevant কাজের মধ্যে এনগেজ করে রাখে। আপনি যদি আপনার গত ১ সপ্তাহের আমলনামা নিজে যাচাই করেন, গত ১ সপ্তাহ ধরে আমি কি করছি? পরে গিয়ে দেখবেন যে 90% কাজই একদমই বেদরকারি। এই কাজগুলোকে আমার করার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এগুলার কি আমার জীবনে কোনো ইমপ্যাক্ট আছে? নাই, কোনো ইমপ্যাক্ট নেই। তাহলে আমি কেন করছি? কারণ শয়তান আমাকে এনগেজ করে রাখছে। এজন্যই আমাদের ধর্মে কি বলে? ধর্মে বলে যে তাজকিয়ান নফস। মানে আপনার এই আত্মশুদ্ধিতা দরকার। মানে আপনার এই অন্তরকে ধোলাই করতে হবে। ধোলাই করে যেসব unnecessary, unproductive অপ্রয়োজনীয় কাজে আমরা ব্যস্ত থাকি, সেগুলো থেকে আপনাকে সরায় নিয়ে আসতে হবে। তাইলেই আপনি দেখবেন যে আপনার জন্য যতটুকু সময় বরাদ্দ করছে আল্লাহ, এটা more than enough. এ কারণে মার্কাস আরেলিয়াস উনি হচ্ছে আত্ম-উন্নয়নের উপরে সবচেয়ে প্রাচীন মানে গুরু বলা চলে আরকি। উনি রোমান সম্রাট ছিলেন। উনি একটা বিখ্যাত বই লিখছে মেডিটেশন। তো আম এই আত্ম-উন্নয়নের উপরে উনি কিছু উপদেশ দিয়ে গেছেন, কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেগুলো পরবর্তীতে আরো অনেকে চর্চা করে আরো ভালো, ভালো বই লিখছে। সেগুলোকে সময় উপযোগী করছে আরকি। বাট মার্কাস আরেলিয়াস উনি আত্ম-উন্নয়নের উপরে দারুণ কিছু কথা বলে গেছে। স্টোইক ফিলসফার উনার সে সময়ের প্রাচীন গ্রিসের স্টোইক ফিলসফাররা আমাদেরকে নানান উপদেশ দিয়ে গেছেন যে, কিভাবে তোমরা জীবনে সফল হবে। জীবনে সফল হওয়া বা ব্যর্থ হওয়ার সাথে যে জিনিসগুলো রিলেটেড সেই জিনিসগুলো উনারা বলে গেছেন। তো আ এই মার্কাস আরেলিয়াস একটা কথা বলছে যে, "এইটা আমাদের সময় খুব কম, এটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের সময়টাকে খুব কম কাজে লাগাই।" মানে আমাদের যেটুকু সময় দেওয়া হয়েছে তার খুব সামান্যই আমরা কাজে লাগাই। এটা হচ্ছে গিয়ে প্রধান সমস্যা। নয়তো আমাদেরকে যেটুকু সময় দেওয়া হয়েছে তাতেই আমাদের জীবনে সফল হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য এটুকু সময় যথেষ্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এই সময়টাকে খুব কম কাজে লাগাই। এইটাই হচ্ছে সমস্যা। কিন্তু আমাদের জীবন খুব ছোট, আমাদের সময় খুব কম, এটা আসলে সমস্যা না। আমরা এর বেশিরভাগই অপচয় করি। 80% টাইম আমরা আমাদের জীবনে অপচয় করি। এটা হচ্ছে গিয়ে প্রধান সমস্যা। তো এর কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ওই যে মন আমাদেরকে সব unnecessary কাজে এনগেজ করে রাখে। তো আমরা এজন্য এই মন নিয়ন্ত্রণের এই ট্রেনিংটা করতেছি, এই আলোচনাটা করতেছি যে কোথায়, কোথায় আমাদের সময় নষ্ট হয়। নাও আমরা দেখ দে এই আ এই এই সিরিজের এই সেগমেন্টে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের এই মনোভাব তৈরি হয়। কারণ দেখুন আমরা আমাদের আশেপাশের মানুষকে যা করতে দেখি তাকেই কিন্তু আমরা ঠিক মনে করি। যে আচ্ছা আশেপাশের মানুষরা এটা করতেছে তাহলে আমার ওইটাই করা লাগবে। এটাই হচ্ছে রাইট। হ্যাঁ? এই কারণে ইউনিভার্সিটিতে উঠার পরপরই আমরা কি করি? আমাদের আশেপাশের মানুষ যা করে আমরা সেটাই করি কিন্তু। যে হ্যাঁ, এটাই আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে সঠিক কাজ। কিন্তু পরবর্তীতে আমরা বরং যারা সেখানে গিয়ে খুব ভালোমতো পড়াশোনা করে তাদেরকে নিয়ে আমরা খুব হাসাহাসি করি। যেগুলো আঁতেল। সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকে।
এদের দেশ দুনিয়ার কোনো খবর নেই। বা এই বইয়ের মধ্যে দেশ দুনিয়ার খবর আছে। সো বই পড়া এটা আতলামি না। বই পড়া এটা কোনো অন্যায় অপরাধ না। কিন্তু সাধারণত যারা বই পড়ে, যারা একটু ঘন, ঘন টিচারদের রুমে যায় তাদেরকে নিয়ে পোলাপান হাসাহাসি করে ইউনিভার্সিটিতে। সো আশেপাশের পোলাপান যা করে সেগুলোই আমরা আস্তে, আস্তে দেখি। সেগুলোই আস্তে, আস্তে করি। সেগুলোকেই আমরা স্মার্টনেস মনে করি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেই সার্কেলের মধ্যে আর আপনি ফিরতে পারতেছেন না। মানে ইউনিভার্সিটিতে পাস করার পরে দেখা গেল যে আপনি আর আল্টিমেটলি ভালো একটা জব পাননি। তখন আর সে ওই ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেলে আর মিশে না। কারণ সেখানে গেলেই সবাই জিজ্ঞেস করে, "কিরে কি করস?" তো তখন আর বলার মতো কিছু থাকে না। যে কারণে আস্তে করে নিজেকে গুটায়ে নেয়। আবার যারা একসময় ইউনিভার্সিটিতে খুব বেশি একটা আড্ডা-মাড্ডা মারত না। কিন্তু এখন তারা আড্ডার মধ্যমণি। কারণ এখন দেখা যাচ্ছে যে তাদের ভালো চাকরি আছে। তারা বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। তাদের এখন একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। তো তারাই এখন বিভিন্ন অকেশনে আ সবার আগে যায়। কারণ সেখানে ওই যে কি করো জিজ্ঞেস করলে সে বলতে পারে একটা ভালো কিছু। সো তার একটা ভালো আইডেন্টিটি তৈরি হইছে। সো এজন্যই বললাম যে আম আমাদের যেটা করণীয় সেই জায়গায় আমাদের মনোনিবেশ করতে হবে। কিন্তু আমরা আশেপাশের মানুষ থেকে আ আশেপাশের মানুষকে যা দেখি, আশেপাশের মানুষকে যা করতে শুনি, আ সেইটাতেই হচ্ছে অভ্যস্ত হয়ে পড়ি। তো এর মধ্যে এই আশেপাশের মানুষের মধ্যে পরিবেশ আছে। পরিবেশ খুব মানে এই পরিবেশ থেকেই আমাদের মনোভাব তৈরি হয়। পরিবেশের মধ্যে আমাদের ফ্যামিলি, এরপর হচ্ছে আমাদের স্কুল, এরপর আমাদের রিলিজিয়ন, পলিটিক্স যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এ আমরা বেড়ে উঠি। তো আজকে আমরা কথা বলব হচ্ছে গণমাধ্যম নিয়ে। দেখুন গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ। গণমাধ্যম মানে শুধু যে আমাদের আ এই নিউজ মিডিয়া তা না। গণমাধ্যম বলতে আসলে সবকিছুকেই বুঝায়। আমরা পর্যায়ক্রমে সেসব জিনিসগুলো একটু দেখব। সো গণমাধ্যম। গণমাধ্যম এবং আমাদের মনোভাব। গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ এই কারণে, "The media have the power to make the innocent guilty and to make the guilty innocent because they control the minds of the masses." গণমাধ্যম হচ্ছে গণমাধ্যমে আমরা যা পড়ি, যাদেরকে আমরা গণমাধ্যমে হিরো হিসাবে দেখি তারা আসলে ভিলেন। যাদেরকে আমরা ভিলেন হিসাবে দেখি তারা অনেক ক্ষেত্রে হিরো। হিরোকে ভিলেন বানায়, ভিলেনকে হিরো বানায়। এটা রাজনৈতিক কারণে আমরা রাজনৈতিক উদাহরণগুলো দিলে আমরা হয়তো বুঝতে পারব। যেমন এই আজকের নিউজে দেখলাম যে ইমরান খানকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। তো এইটা মোটামুটি যারা ইমরান খানের হেটার্স তারাও জানেন যে এই যে ইমরান খানকে যে জেলটা দেওয়া হয়েছে এটা মূলত রাজনৈতিক কারণে দেওয়া হইছে। কারণ ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে হঠাৎ করে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। মানে আ যদিও উনি ক্রিকেটার ছিলেন একসময়, কিন্তু হঠাৎ করে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়ে দাঁড়াইছে। আ ইমরান খানের একটা সময় যদিও অনেক লম্বা সময় উনি রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি মোটামুটি বেশ জনসমর্থন পাইছে। সেটা বলা যায়। খুব নিশ্চিত করেই বলা যায় যে বিপুল জনসমর্থন তৈরি হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পরে ইমরান খানের এবং সে কারণেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ হারাতে হলো এবং এরপরে উনাকে ১ম এ ৩ বছরের জেল দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো আমরা খুব ভালো করেই জানি যে এই পাকিস্তানের মতো কান্ট্রি গুলোতে এই যে রাজনৈতিক হত্যা, বেনজির ভুট্টোকে হত্যা করছে, এর আগে জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করছে। তো এইসব রাজনৈতিক এবং সব প্রধানমন্ত্রীকেই তাদের হয় জেল, না হয় হত্যা, নয়তো দেশ থেকে বাধ্য করা। এটা পাকিস্তানের রাজনীতিতে খুবই কমন একটা দৃশ্য। সো সেই জিনিসগুলো আমরা জানি। এখন আমাদের দেশেও যদি আমরা দেখি, এখন মিডিয়ার মালিক কারা? সে প্রসঙ্গে না হয় নাই গেলাম। তাদের নাম বললে চাকরি থাকবে না। কিন্তু বিএনপির সময় মিডিয়ার মালিক কারা ছিল? তাইলে বুঝবেন এখন মালিক কারা। বিএনপির সময় বাংলা ভিশনের মালিক ছিল হচ্ছে সাদেক হোসেন খোকা। তারপরে এনটিভি যখন এই প্রাইভেট টিভি চ্যানেলগুলো তৈরি হয়, তখন এর মালিক ছিল হচ্ছে আপনার আ মোসাদ্দেক আলী ফালু। এরপরে গিয়াস আল মামুন। মানে তারেক জিয়ার খুব ক্লোজ এলাই যিনি মোটামুটি আওয়ামী লীগ সরকারের এই ১৫ বছরই উনি জেলে। সো গিয়াস আল মামুন ছিল একটা টিভি চ্যানেলের মালিক। তারপরে আপনার মির্জা আব্বাস। এরপরে আ একটা নিউজ চ্যানেল ছিল। সেটা ওই সময় আওয়ামী লীগ সরকার এসেই বন্ধ করে দিছে। সেটা আ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিল। উনার একটা 24 আওয়ার্স নিউজ চ্যানেল। সো এরপরে আরো আ মানে বিএনপি নেতা যারা ছিল এরপরে জামাত নেতা ছিল মীর কাসেম আলী। উনার মিডিয়া ছিল নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশন। তো তারপরে খালেদা জিয়ার ভাই ছিল সাইদ ইস্কান্দার। উনার ছিল একটা ইসলামিক টিভি। তার মানে বিএনপির সময়ে মোটামুটি বেসরকারি যত টেলিভিশন চ্যানেল, পত্রিকা, তারপরে যে আরেকটা ছিল ওই যে বিএনপি নেতা আ এটা কি নাম? ওই যে আমার দেশ না জানি কি একটা ছিল একটা। আ
উনার নামটা ভুলে গেলাম। এই আওয়ামী লীগ সরকারের সময় উনাকে বেশিরভাগ সময় জেলে থাকতে হইছে। জেলে-টেলে ছিল। আ উনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন। সো উনিও মোটামুটি বোনাফাইড বিএনপি নেতাই বলা চলে। তো মানে বিএনপি সরকারের সময়ে বাংলাদেশের সবগুলো আ প্রভাবশালী পত্রিকা, টিভি চ্যানেল এগুলোর মালিক ছিল হচ্ছে বিএনপি নেতারা। সো এখন তো আর সেই রকম অবস্থা নাই নিশ্চয়ই। তো এখন সব মিডিয়া নিরপেক্ষ? না। এখন সকল মিডিয়ার মালিক হচ্ছে আবার আওয়ামী লীগ নেতারা। মানে সব যত শীর্ষস্থানীয় টিভি চ্যানেল আছে, তারপরে হচ্ছে গণমাধ্যম আছে, এরা সবাই আওয়ামী লীগের এমপি। এরা সবাই তো সে কারণে মিডিয়ার যে খবর অন্তত রাজনৈতিক যেসব খবরাখবর জি, মাহমুদুর রহমান, ইয়েস আমার দেশ। মাহমুদুর রহমান উনি ওটার সম্পাদক ছিলেন। তো সেইটা আমরা মোটামুটি বুঝতে পারি যে যখন যারা ক্ষমতায় থাকে তারাই হচ্ছে এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে। মানে তাদের দলের নেতাকর্মীরাই এখনো এনটিভি আছে কিন্তু এখন আর এনটিভির মালিক সেই মোসাদ্দেক আলী ফালু নাই আরকি। আ এখনো আপনার বাংলা ভিশন আছে কিন্তু সেখানে আর ওই সাদেক হোসেন খোকা বা বিএনপি পন্থী কারো আ আপনার নিয়ন্ত্রণ নেই। সো এখন সবকিছুতেই আবার আওয়ামী পন্থীদের নিয়ন্ত্রণ। এখন এইটা তো আমরা বুঝলাম। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমরা খেয়াল করি না। এই কারণে রাজনৈতিক খবরগুলো যখন আমরা পত্রিকায় পড়ি আমরা সেইভাবে কিন্তু বিশ্বাস করি না। যখনই আমরা বিভিন্ন খবরাখবর শুনি পত্রিকায় রাজনৈতিক খবরগুলো, তখন আমরা সেগুলো সেভাবে বিশ্বাস করি না। আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে আ তাদের যে গৃহপালিত সাংবাদিক তারা হচ্ছে সরকারের পক্ষে কথা বলবে। সেটাই খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আরেকটা জিনিস আমরা আ লক্ষ্য করি না সেটা হচ্ছে যে এই যে মিডিয়ার মালিকরা একই সাথে তারা কিন্তু বড়, বড় ব্যবসায়িক গোষ্ঠী। এই ব্যবসায়িক গোষ্ঠীদের মালিকানাধীন মিডিয়া এরা ব্যবসা-বাণিজ্য সম্পর্কে যে ধরনের খবর প্রচার করে এগুলোও কিন্তু এই ঠিক রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা খবরের মতোই খবর। যে কারণে অনেক বড়, বড় কোম্পানি তারা বন্ধ করে দিচ্ছে এবং তারা যখনই এ ধরনের খবর প্রচার করে আমরা বিশ্বাস করি সেগুলো। তো সেটা নিয়ে আমি আজকের এই সেশনের শেষের দিকে আলোচনা করব যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই গণমাধ্যম মালিকরা যে হরিলুট, যে দুর্বৃত্তায়নের একটা আ আ মানে স্বর্গরাজ্য কায়েম করছে। আমি সেটা নিয়ে একটা বই লিখছি, 'মগের মুল্লুকের অর্থনীতি।' তাই না? এই বইটার আরেকটা নাম দেয়া যাইত 'মবের মুল্লুকের অর্থনীতি', মব। মব মানে বোঝেন তো, মব মানে হচ্ছে পঙ্গপাল, যারা কোন কিছু তলিয়ে ভাবে না। মব মানে হচ্ছে অতি সাধারণ মানুষ। একেবারে যারা পত্রিকায় হেডলাইনটা পড়েই ভনভন করে ছুটতে থাকে, কানে হাত দিয়ে দেখে না যে আসলে কি ঘটছে। সো এরকম মব, মবকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মিডিয়া। তাই না? এই যে এই কথাটাই এখানে বলা আছে যে গণমাধ্যমের নির্দোষকে দোষী এবং দোষীকে নির্দোষ প্রমাণের ক্ষমতা আছে। কারণ তারা জনগণের মন নিয়ন্ত্রণ করে। এটা ম্যালকম এক্স এর বিখ্যাত বাণী। ম্যালকম এক্স একজন আ সমাজকর্মী ছিলেন আ আমেরিকার। তো উনি বলছে উনি এই গণমাধ্যমের বিরুদ্ধে উনি আন্দোলন করছে। কারণ গণমাধ্যম হচ্ছে আ মানে জনগণকে একটা ভিন্ন বার্তা দেয়। জনগণকে ভিন্ন খাতে আ ডিভিয়েট করার সামর্থ্য আছে এবং গণমাধ্যম থেকে আমাদের মধ্যে অনেক বিষাক্ত মানসিকতা তৈরি হয়। সো গণমাধ্যম জনগণের মানসিকতা তৈরিতে ইতিবাচক এবং নেতিবাচক ২ ধরনের ভূমিকাই রাখতে পারে। সো যেসব দেশের গণমাধ্যম এরকম নেতিবাচক ভূমিকা রাখে, মানুষকে গাইড করার পরিবর্তে যেসব দেশের গণমাধ্যম আ গণমানুষকে মিসগাইড করে, আ সেইসব দেশের মানুষের পক্ষে আসলে ইতিবাচক চিন্তা করা একটু কঠিন। কারণ মানুষ আসলে বুঝতে পারে না। মানুষ মিসগাইডেড। কারণ মানুষকে আমরা অন্ধকারের মধ্যে রাখতেছি। মানে গণমাধ্যমকে বলা হয় গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সমাজের দর্পণ মানে হচ্ছে সমাজের আয়না। আমি গণমাধ্যমে সমাজটাকে দেখব যে সমাজে আসলে কি ঘটতেছে। কিন্তু আমাদের গণমাধ্যম যে কাজটা করে সেটা হচ্ছে সেটা গণমাধ্যম সমাজের আয়না না, গণমাধ্যম হচ্ছে সমাজের পট্টি। মানে সে আমার চোখে একটা পট্টি লাগায় দিতেছে। মানে আমাকে উল্টা অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি চোরকে সাধু মনে করতেছি, সাধুকে হিরো চোর মনে করতেছি। চোরকে আমি হিরো বানাচ্ছি। সো এই ঘটনাগুলো আমাদের আ আ সমাজে হচ্ছে। সো সেটা নিয়ে আমি একটু মানে এই ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে যে এই লুটতরাজটা করতেছে কারণ হচ্ছে এই মিডিয়ার মালিকরা হচ্ছে আম আপনার অ্যা সব হচ্ছে বড়, বড় ব্যবসায়ী। এরাই হচ্ছে অর্থ পাচার করে, এরাই হচ্ছে জমি দখল করে, এরাই যত রকমের অন্যায় অপকর্মের সাথে লিপ্ত। এরাই মজুতদারির সাথে যুক্ত। কিন্তু এরাই সবকিছু। এরাই ব্যাংক লুটের সাথে যুক্ত কারণ এরাই ব্যাংকের মালিক, এরাই ওষুধ কোম্পানির মালিক, এরাই হচ্ছে এদেরই আবার মিডিয়া। কারণ তারা জানে যে তারা যে কাজ করতেছে, তো মিডিয়া যদি তাদের বিপক্ষে চলে যায় তারা এদেশে ব্যবসা করতে পারবে না। তো তারা তখন চিন্তা করল যে তাহলে আমাদের মিডিয়ার মালিক হইতে হবে। তখন তারা হাজার, হাজার কোটি টাকা এই মিডিয়ায় আ বিনিয়োগ করা শুরু করল এবং
তখন সাংবাদিকরা তাদের মিডিয়ায় চাকরি করে, সো সাংবাদিকরা তাদের বিপক্ষে কথা বলে না। বরং যারা তাদের ব্যবসার প্রতিপক্ষ, যারা সৎভাবে ব্যবসা করতেছে, তাদেরকে তারা অর্থ পাচারকারী, তারা জমি দখলকারী, তারা ঋণ জালিয়াতি বিভিন্ন রকমের অভিযোগ দিয়ে উল্টা তারা জেল খাটতেছে বছরের পর বছর ধরে। সো এই কারণ হচ্ছে এই জিনিসগুলোকে আমরা তলিয়ে ভাবতে পারি না। কারণ এই বিজনেস অর্থনীতি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই সাধারণ মানুষের। যে কারণে মিডিয়া এই সাধারণ মানুষকে খুব সহজে মিসগাইড করতে পারে। যে কারণে ব্যবসা-বাণিজ্য নিয়ম মোতাবেক চলে না আমাদের দেশে। আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য আপনি বইতে যেভাবে পড়বেন, ধরেন আমাদের দেশে এইজন্যই আপনি দেখবেন যে বাংলাদেশে একজন ব্যবসায়ী সে ব্যবসার স্টুডেন্ট। হাজার, হাজার এই যে স্টুডেন্ট আছে আমাদের দেশে যারা মার্কেটিং, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এ পড়াশোনা করতেছে। আ কিন্তু তারা কেউ ব্যবসা করতে পারতেছে না। কারণ তারা এত ভালো, ভালো বই পুস্তক পড়ে ইউনিভার্সিটিতে বছরের পর বছর ধরে ইকোনমিক্স পড়লো, মার্কেটিং পড়লো, ম্যানেজমেন্ট পড়লো, সব তারা বিজনেস পড়তেছে। কিন্তু বিজনেস পড়ে তারা কেন বিজনেস করতে পারতেছে না? কারণ হচ্ছে আপনি বইতে যা পড়বেন সেই পড়া দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। বইতে আপনি রিয়াল এস্টেট ব্যবসা, ব্যাংকিং, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার যা পড়বেন, সে মোতাবেক আপনি যখন ব্যবসা করতে যাবেন দেখবেন যে এর লগে আমার বইতে আমি যা পড়ছি, আমি ইউনিভার্সিটিতে যা পড়ছি, তার বাস্তবের সাথে কোনই সম্পর্ক নেই। এই কারণে এরা আল্টিমেটলি ব্যবসা করতে পারে না। এরা ব্যবসা করতে গেলেও ব্যবসায় লোকসান দেয়। ব্যবসা সম্পর্কে তাদের একটা বাজে ধারণা তৈরি হয়। ব্যবসা সম্পর্কে তাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। যে কারণে ব্যবসা করে হচ্ছে সব হচ্ছে দুর্বৃত্তরা। ব্যবসা করতেছে রাঘব বোয়ালরা। যে কারণে আপনি স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে পারবেন না। তাহলে আপনার ওই তাদের কোম্পানিতে চাকরি-বাকরি করতে হবে। সেখানে আপনি ক্লার্ক হিসাবে, কেরানি হিসাবে করবেন। আপনাকে হয়তো একটা অর্নামেন্টাল ডিজিগনেশন দিবে সিএমও, সিএফও এরকম একটা বোম্বাস্টিক ডিজিগনেশন দিবে। বাট কিন্তু আপনার আসলে তেমন কিছু করার নাই। আপনি সবকিছুই বুঝবেন যে তারা কিভাবে ব্যবসা করতেছে, সবকিছুই হরিলুট। তো সেসব নিয়ে আবার একটু শেষে আসবো। কিন্তু আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে গণমাধ্যম। কারণ এই যে বিকজ দে কন্ট্রোল দ্য মাইন্ডস অফ দ্য মাসেস। গণমাধ্যম হচ্ছে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, জি, এই যে আ খুব দারুণ একটা কথা বলছে আমাদের ফিরোজ ভাই। যে মিডিয়ার মালিক হলে অন্য মিডিয়া তাকে ঘাটায় না। তাই না? যেমন ধরেন আপনার একটা মিডিয়া কারণ বা বা উম আমাদের ফিরোজ ভাই মিডিয়া ব্যক্তিত্ব। তো উনি এইসব জিনিসগুলো কিন্তু জানে। সো কথা হচ্ছে যেটা সেটা হলো একজনের যখন এটাকে বলে ব্যালেন্স অফ পাওয়ার। মানে এটা আন্তর্জাতিক রাজনীতির একটা তত্ত্ব। লোকাল পলিটিক্স এও তাই হয়। সো ব্যালেন্স অফ পাওয়ার যখন সমান শক্তির প্রতিপক্ষ হয় তখন আর সেখানে যুদ্ধ হয় না। এজন্য শক্তির সমতা দরকার হয়। সো শক্তির যখনই সমতা থাকে না তখন সেখানে আক্রমণ করে এক দেশ আরেক দেশকে। সো এজন্য শক্তির সমতা দরকার হয়। তো কোন এক দেশ যদি এককভাবে শক্তিশালী না হয় তখন সে জোট করে শক্তির সমতা আনে। সে তখন জোট বাঁধে আরকি আরেকটা দেশের সাথে। সো এখন দেখা গেল যে যমুনা গ্রুপ যখন বসুন্ধরা গ্রুপের মিডিয়া ছিল না তখন এই যমুনা গ্রুপ হচ্ছে এই বসুন্ধরা গ্রুপকে নানাভাবে তাদের মিডিয়া অ্যাটাক করত। তখন বসুন্ধরা গ্রুপ চিন্তা করল যে আমাদের মিডিয়া বানাইতে হবে। এরপরে তারা কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন আরো অনেকগুলো ইংরেজি দৈনিক আ টিভি চ্যানেল মিলিয়ে এখন বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্যা লার্জেস্ট মিডিয়া গ্রুপ। সো সেখানে এখন কয়েকশ সাংবাদিক চাকরি করে। সাংবাদিক ভাই। তো এখন ওই আপনি কোন একটা রিপোর্ট করার আগে বসুন্ধরা গ্রুপের আগে চিন্তা করতে হবে যে ভাই বসুন্ধরা গ্রুপের নামে যদি আমি রিপোর্ট করি তো তাদের মিডিয়াও আবার ৬ মাস পরে আমারে নিয়ে কিন্তু আবার এটার পাল্টা জবাব দিবে। সো এ কারণে তারা তখন আর তাদের বিরুদ্ধে যেতে চায় না। কারণ মোটামুটি ২ দলেরই সমান শক্তি। যে ভাই আমি তারে এখন অ্যাটাক করতে গেলে সেও আমাকে অ্যাটাক করবে। এই একই ঘটনা আবার সোশ্যাল মিডিয়ায়ও করতেছে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন একজন ইনফ্লুয়েন্সার সহজে আরেকজন ইনফ্লুয়েন্সারকে অ্যাটাক করে না। হ্যাঁ? যে ভাই আমি যদি এখন উনাকে অ্যাটাক করি, উনারও তো আবার ফলোয়ার আছে। তারাও এসে আমাকে অ্যাটাক করবে। এ কারণে দেখবেন যদিও বুঝতেছে যে ভাই উনি মিথ্যুক, উনি মিথ্যা কথা বলতেছে। বড়, বড় ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কেউ কথা বলতে চায় না। সো উনার অনেক ভুল কথা বলল, সেটার প্রতিবাদ কেউ করতে চায় না। যে কারণ উনিও যদি এখন আমার নামে এরকম মিথ্যা কিছু বলে, সেটাও মানুষ বিশ্বাস করবে। এবং তাতে দেখা যাবে যে আমার মানিজ্য যাবে। তো ভাই থাক, চুপ করে থাকো। সো প্রচুর এরকম আ বোগাস ইনফ্লুয়েন্সার আছে সোশ্যাল মিডিয়ায়ও। সোশ্যাল মিডিয়াও মিডিয়া। যাই হোক, সে এখন বড়, বড় কোম্পানিগুলো যখন দেখছে যে সোশ্যাল মিডিয়া তো আম আ ই এখন তারাও আস্তে, আস্তে সোশ্যাল মিডিয়ায় অবস্থান তৈরি করতেছে। যেমন ধরেন আপনি ট্রান্সকমের কথা যদি বলেন, 'প্রথম আলো' তাদের যে সোশ্যাল মিডিয়া অবস্থান নাই তা তো আর না। সোশ্যাল মিডিয়ায়ও তাদের আ চ মানে ১৫-২০ মিলিয়ন ফলোয়ার। তারপরে হচ্ছে আপনি যত টিভি চ্যানেল দেখবেন, তাদেরও তো সোশ্যাল মিডিয়ায় তো তাদের মিলিয়ন ফলোয়ার। মানে তাদের যে YouTube চ্যানেলগুলো, তাদের যে Facebook পেজ
সেখানে প্রত্যেকটা টিভি চ্যানেলের কয়েক মিলিয়ন ফলোয়ার। কারণ তারা সোশ্যাল মিডিয়ায়ও ইনভেস্ট করতেছে। সেখানে তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করতেছে। তাদেরকে বলতেছে যে আমাদের YouTube চ্যানেল বিল্ড করো। তো তার মানে সোশ্যাল মিডিয়াও তারা কন্ট্রোল করতেছে। এরপরে আরো অনেক নিউজ মিডিয়া আছে আ YouTube বেসড। এগুলোও বড়, বড় কোম্পানিগুলোর। বা হয়তো দেখা গেছে যে একজনের হয়তো ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। তারপরে তার চ্যানেলটা তার কাছ থেকে কিনে নিয়ে তারপরে ওই চ্যানেলে আ নিয়োগ দেওয়া হয় যে, "ঠিক আছে তুমি এতদিন যেভাবে কনটেন্ট বানাইতে সেভাবে কনটেন্ট বানাইতে থাকো। আ বাট আমাদের স্বার্থ তার মতো করে কনটেন্ট বানাইতে থাকবে। কিন্তু ওই যে তার রিলেটেড, তার প্রতিপক্ষের বিরুদ্ধে যখন নিউজ করার দরকার হবে তখন সে তাকে ওইভাবে ব্যবহার করে আরকি। যেমন ধরেন হয়তো আমি ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম একটা সময় আমার চ্যানেলে কয়েক মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। তখন তারা আমার চ্যানেলটা কিনে নিবে। বড় একটা কোম্পানি এসে বলবে যে, "ঠিক আছে আপনার YouTube চ্যানেলটা আমরা কিনে নিব ৳১,০০,০০,০০০ দিয়ে।" আ এবং এরপরে তারা পাবলিককে এটা বুঝতে দিবে না। বলবে, "ঠিক আছে আপনার এই চ্যানেলের নাম আপনার নামেই যেটার নামে ছিল সেই নামেই থাকবে। এবং আপনি এখানে যেভাবে কথা বলতেছিলেন এতদিন সেভাবেই কথা বলবেন। আপনাকে আমরা বেতন দিব। আপনি এটার কনটেন্ট ক্রিয়েটর সিইও হিসাবে থাকবেন। আপনাকে আমরা প্রতি মাসে ৳২,০০,০০০ করে বেতন দিব। আপনি যেসব নিশে কথা বলতেছিলেন সেগুলোই বলবেন। শুধু মাসে একটা আমাদের নিউজ আমরা দেব। সেটা আমরা ঠিক করে দিব। কি বলবেন আপনি? আমাদের একটা ভিডিও দিবেন। ব্যাস হয়ে গেল।" তো এর এর এই এরকম অনেক ইনফ্লুয়েন্সার বিক্রি হয়ে গেছে। আপনি হয়তো জানেনও না যে তার চ্যানেলটা এরকম বড় কোনো একটা গ্রুপ কিনে নিছে। জি। আ আচ্ছা কথা হচ্ছে যেটা সেটা হলো এই যে ব্যাপারগুলো তো এই ঘটনাগুলো ঘটে। আমি একটা উদাহরণ দেই। যেমন ধরেন কোকা কোলার যে Facebook পেজ এইটা কোকা কোলা ক্রিয়েট করে নাই। এটা ক্রিয়েট করছে ডাস্টি সর্গ এবং মাইক জেড নামে ২ বন্ধু। তারা কোকা কোলার নামেই ক্রিয়েট করছে। কিন্তু এটার ওনারশিপ কোকা কোলার ছিল না। কিন্তু পরবর্তীতে যখন Facebook আ তাদেরকে বলছে যে, "ঠিক আছে তোমরা চাইলে এই পেজের ওনারশিপ নিতে পারো অথবা তোমরা চাইলে এই পেজটা আমরা ডিলিটও করে দিতে পারি।" যাই হোক পরে আ যখন কোকা-কোলা এই পেজের ওনারশিপ নেয় সেটা যেকোনোভাবেই হোক। যখন ওনারশিপ নিল তখন তারা এই ডাস্টি সর্গ এবং মাইক জেডকে তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিল এবং এই ২ জনেই কিন্তু কোকা-কোলার এই পেজটা ম্যানেজ করতেছে এবং তারা যেভাবে এই পেজটা গ্রো করছে সেভাবেই তারা সেটাকে কন্টিনিউ করছে। মানে কোকা-কোলা আর সেখানে ইন্টারফেয়ার করে না। কিছু জিনিস হয়তো তাদেরকে গাইডলাইন দেয়। সো এটা বাংলাদেশে যেমন হয় এটা সব ক্ষেত্রেই হয়। মানে এটা এখন বাংলাদেশে তো আর ডিসিপ্লিন তো সেটা তো বুঝতেছেন যে আমাদের দেশে ডিসিপ্লিন তুলনামূলকভাবে অনেক কম। কারণ মিডিয়ার আইন কানুন আমাদের দেশে মে আন আইন আইন আইনের ঊর্ধ্বে অলমোস্ট বলতে গেলে মিডিয়া। এখন গণমাধ্যম এবং আমাদের মনোভাব দেখেন গণমাধ্যম মানে শুধু সংবাদপত্র নিউজ চ্যানেল নয় বরং নাটক, সিনেমা, আর্ট, ফটোগ্রাফি, গান, কবিতা, উপন্যাস, ইতিহাস সবকিছু এগুলোই কিন্তু সবকিছুই গণমাধ্যম। এখন আমরা আ এই যে একটা ফটোগ্রাফি এটাও কিন্তু ফটোগ্রাফি কিন্তু একটা মিডিয়া এবং ফটোগ্রাফি খুবই স্ট্রং মিডিয়া। এখন আমরা কি ধরনের ছবি দেখব? মানে ফটোগ্রাফাররা আমাদেরকে কি দেখাতে চাইবে? হ্যাঁ? মানে ফটোগ্রাফার মানে কিন্তু এই না যে আ একজনের ক্যামেরা আছে, খ্যাট করে আমি একটা ছবি তুললাম, ছবিটা খুব সুন্দর হইলো, রেজোলিউশন ভালো। এটা ফটোগ্রাফি না। ফটোগ্রাফি মানে ফটোগ্রাফির মধ্যে অনেক মেসেজ থাকে। এখানে আমাদের ফিরোজ ভাই আছে উনি ফটো সাংবাদিক, ফটোগ্রাফার। সো উনি জানে ফটোগ্রাফি মানে এটার মধ্যে অনেক আ মানে এটার মধ্যে কমিউনিকেট করার অনেক ব্যাপার আছে। যে একজন ফটোগ্রাফার আপনাকে আসলে কি দেখাতে চাচ্ছে? মানে আপনাকে সমাজের কোন চিত্রটা উনি দেখাতে চাচ্ছেন? একটা ছবি অনেক সময় ১,০০০ শব্দের চেয়েও বেশি। হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে একটা ছবি। একটা ছবি দিয়ে, একটা আর্ট দিয়ে কিন্তু আপনি একটা জাতি বদলায় দিতে পারবেন। একটা বিপ্লব নিয়ে আসতে পারেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় এরকম অনেক ছবি, এমন অনেক আ আ ইয়ে আছে, পোস্টার অনেকে তৈরি করছে, এমন অনেক আর্ট যেগুলো শেষ পর্যন্ত আমাদের একেবারে সংগ্রামের প্রতীক হয়ে গেছে। সো এরকম আপনার বিভিন্ন আ বিপ্লব, বিভিন্ন এই যে দুর্ভিক্ষের কিছু ছবি জয়নুল আবেদিন আঁকছে। তো এইসব ছবি, এসব আ বা আর্ট এগুলো দিয়ে অনেক সময় পুরা একটা ইতিহাসকে রিপ্রেজেন্ট করা যায়। পুরা একটা গল্প বলে দেয় কিন্তু একটা ছবি। পুরা মানে আ একটা আইডিওলজি কে রিপ্রেজেন্ট করে অনেক সময় একটা ছবি। সো একটা ছবি সেটা একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যম, সংবাদ মাধ্যম। সো সেইটা মানুষকে ইতিবাচকভাবে, নেতিবাচকভাবে এডুকেট করতে পারে। সো নাটক, সিনেমা, আর্ট, ফটোগ্রাফি, গান, তাই না? একটা গান দিয়ে কিন্তু আপনি একটা পুরো জাতিকে বদলায় দিতে পারেন। তাই না? কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। তাই না? এরকম অনেক গান আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাই না? এরকম গান। এখন কথা হলো কিরকম গান? কিরকম গান আমরা শুনবো? কিরকম গান আমরা ক্রিয়েট করব?
তাই না? কবিতা, তাই না? এই যে নজরুল কবিতা লিখছে, কবিতার জন্য তাকে জেল দেওয়া হইছে। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবিতার জন্য জেল খাটছে। তাহলে কাজী নজরুল ইসলামের কবিতাকে ব্রিটিশ সরকার এত ভয় পাইত। যেটা আর কোন কিছুকে তারা এত ভয় পাইত না। তারপরে উপন্যাস, উপন্যাস, তারপরে ইতিহাস এগুলো সবকিছুই কিন্তু গণমাধ্যম। গণমাধ্যম মানে শুধু সংবাদপত্র বা নিউজ চ্যানেল না। এখন সেই জাতির মনোভাব গঠনে গণমাধ্যম এখন একটা জাতি গঠন এবং সেই জাতির মনোভাব গঠনে গণমাধ্যম সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। তো এখন আমাদের সাংবাদিক কারা, আমাদের সাহিত্যিক কারা, আমাদের কবি কারা, তাদের চিন্তা দর্শন সেসব জিনিসগুলো আমাদের মনোভাব তৈরি করবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিকরা হয়ে যাচ্ছে ধনকুবেরদের অ্যালসেশিয়ান। আমাদের সাহিত্যিকরা কোথায় চাকরি করে? বড়, বড় পত্রিকায়। আপনি দেখেন এই যে আনিসুল হক, উনি একটা পত্রিকার উপসম্পাদক। ঠিক একই রকমভাবে ইমদাদুল হক মিলন, উনি একটা পত্রিকার সম্পাদক। মানে কবি, সাহিত্যিক, সাংবাদিক যারা, কবি, সাহিত্যিক, সাংবাদিক ওনারাও এখন একটা পত্রিকার যখন ওনারা উপসম্পাদকের চাকরি নিচ্ছে, তখন আর উনি ওনার মালিক পক্ষের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। মালিক পক্ষ যদি আওয়ামী লীগ হয় তাইলে আর উনি আওয়ামী লীগের বিপক্ষে আর কোন কবিতাও লিখতে পারতেছে না, গানও লিখতে পারতেছে না যে এইটা লিখলে এখন তো এটা তো আমার সরকারের বিপক্ষে যাবে বা আমার মালিক পক্ষের বিপক্ষে যাবে। সো সেই জিনিসগুলো ওনারা এইসব গল্প তৈরি করে বলেন। আ যে কারণে আল্টিমেটলি মানুষ মিসগাইডেড হচ্ছে। কবি যে জিনিসটা যেমন কাজী নজরুল ইসলাম কি বলছে যে আমি সাহিত্যের সংজ্ঞা নামে আমাদেরকে একটা গল্প পড়ানো হতো মানে একটা প্রবন্ধ ছিল আমাদের ইন্টারমিডিয়েটে। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে। সাহিত্যের সংজ্ঞা। মানে সাহিত্যের সংজ্ঞা রবীন্দ্রনাথ এবং নজরুল ২ জন ২ ভাবে দিয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছে যে, "না, আমি যখন একটা গল্প লিখি তখন আমি পাঠকের উদ্দেশ্যেই লেখি সেটা।" যে পাঠক যে বইটা পড়বে এবং পাঠক কি ভাববে, আ সেই পাঠকের ভাবনা মানে পাঠকের উদ্দেশ্যেই আমি বইটা লিখি। যে পাঠক বইটা কিভাবে নিবে। পাঠক পছন্দ করবে কি করবে না সেটা মাথায় রেখেই আমি বইটা লিখি। পাঠকের জন্যই আমি বইটা লিখি। ওকে, ভালো কথা। আবার কাজী নজরুল ইসলাম বলছে যে, "আমি পাঠকের কথা মাথায় রেখে বই লিখি না।" বা কবিতা লিখি না। আমি বনের পাখির মতো মনের আনন্দে গান গাই। কেউ চাইলে আমার সে গান শুনতে পারে, কেউ চাইলে আমার গান নাও শুনতে পারে। কেউ যদি আমাকে বিরক্ত করে আমি এক ডাল থেকে উড়ে গিয়ে আরেক ডালে আমার গান গাইব। হ্যাঁ? এবং সত্যি কথাই ২ জনের চরিত্র একই রকম। এজন্যই কাজী রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে। কারণ হচ্ছে উনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক মানে আমরা কারো সমালোচনা করতেছি না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করার যোগ্যতা তো আমার নাই। উনি অবশ্যই অনেক বড় দার্শনিক ছিলেন। উনি যা কিছু করেছেন সেটা অবশ্যই উনি উনার চিন্তাভাবনা করে করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনি খেয়াল করেন, উনি একটা পরাধীন দেশে বসে উনি ফুল, পাখি, পাতা-লতা নিয়ে কবিতা লিখছেন। উনি কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, উনি কিন্তু পশ্চিমা শোষণের বিরুদ্ধে কোনো কবিতা লেখেন নাই। রবীন্দ্রনাথের কোনো কবিতা আপনি পাবেন না যে এইসব মানে উপনিবেশিক যেসব শক্তি, উপনিবেশিক যেসব পরাশক্তি, তাদের বিরুদ্ধে কিন্তু উনি কোনো সময় বিদ্রোহমূলক কোনো কবিতা লেখেননি। উনি এই আম আ আম আম মানে আ বৃষ্টি, বাদল, বর্ষাকাল এগুলা নিয়ে কবিতা লিখছেন। মানে একদম নির্বিষ, নিরপেক্ষ কিছু বিষয় নিয়ে কথা বলছেন উনি। কিন্তু মানে রেজিমকে উনি কখনো খেপাতে চাননি। কিন্তু কাজী নজরুল ইসলাম তার উল্টা। কাজী নজরুল ইসলাম কবিতা লিখছে, "আর কতকাল থাকবি বেটি মাটির ডেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল।" তাই না? এই কবিতার জন্য কাজী নজরুল ইসলামকে ১ বছরের জেল দিছে। তাই না? এবং এই যে জেল দিছে, জেলে বসে উনি কবিতা লিখছে। "লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা।" মানে উনি কোন কিছুর পরোয়া করত না। তাইলে যে কারণে এ কারণে কাজী নজরুল ইসলাম তো নোবেল পুরস্কার পাবে না। উনি যে বেঁচে ছিল এই তো বেশি। এবং উনার উপরে নানাভাবে টর্চার করছে ব্রিটিশ সরকার। কিন্তু কাজী নজরুল ইসলাম উনাকে নাইট উপাধি দিছে। কাজী নজরুল সরি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রিটিশ সরকার থেকে নাইট উপাধি পাইছে। যদিও উনি সেটা গ্রহণ করেননি। কিন্তু ব্রিটিশ সরকার উনাকে নাইট উপাধি দিছে। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে এবং সেক্ষেত্রেও ওই যে ব্রিটিশ সরকারের লবিং আছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় কবি ছিলেন। কারণ উনি আর যাই করতেন উনি ব্রিটিশ সরকারকে খেপাইতেন না। আ ব্রিটিশ সরকারের এই যে একজন লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশ সরকারের সেবাদাস। হ্যাঁ, কথাটা একেবারে মিথ্যা না। উনি জমিদার ছিলেন সে সময় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উনার কোন কবিতা আপনি দেখাতে পারবেন না। কোন উপন্যাস কোন কিছুতেই লিখলেও খুব একবারে পরোক্ষ ভাষায় আরকি। এমনভাবে লিখছে, এমন গল্প দিয়ে লিখছে ওর পাঠ উদ্ধার করা মানুষের পক্ষে সম্ভব হবে না বা উনি আসলে কি চিন্তা করে লিখছে সেটাও আজও সিওর না আরকি। ওই যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সেটা দিয়ে উনি ব্রিটিশকে বুঝাইছে কিনা সেটাও সিওর না। বাট এরকম কিছু কথাবার্তা লিখছে আরকি। কিন্তু কাজী নজরুল ইসলাম একেবারে সরাসরিই বলছে। তাই না? আমি ভগবানের বুকে এঁকে দেই পদচিহ্ন। এখানে ভগবান বলতে কিন্তু ব্রিটিশ সরকারকে বুঝাইছে। তো তো এই যে কথাগুলো এবং আপনি দেখেন এজন্য তাহলে কাজী নজরুল ইসলামের সংজ্ঞা ছিল একরকম, আবার রবীন্দ্রনাথের সংজ্ঞা ছিল সাহিত্যের আরেক রকম।
আ এখন আপনি দেখেন এই যে সাহিত্য এগুলো জাতি গঠন করে। এখন কাজী নজরুল ইসলামের মতো যদি কবি থাকে ১০০ তাহলে জাতি একরকম হবে। আবার রবীন্দ্রনাথকে এটার অর্থ এই না যে রবীন্দ্রনাথকে আমি খাটো করতেছি। রবীন্দ্রনাথেরও অবদান আছে। একই সাথে এই কথাও বলে রাখি। দেখেন রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের আ আবার উনি ব্রিটিশ সরকারের বন্দনাও করে নাই। মানে ব্রিটিশ সরকারের একেবারে সেবাদাস বলা যাবে না। উনি ব্রিটিশ সরকারের প্রতিবাদ করে নাই। কিন্তু উনি ব্রিটিশ সরকারকে খুব বেশি একটা যে আম তোষামত করছে সেরকমটাও নজির পাওয়া যায় না। আ বাট মানে কিছু জিনিস আছে যে জিনিসটাই রবীন্দ্রনাথকে বিদ্রোহী বলতে হবে। যেমন ধরেন সচরাচর উপনিবেশিক শক্তিগুলো যেসব দেশে গিয়েছে সেসব দেশের ভাষা বিলুপ্ত হয়ে গেছে। যেমন ধরেন এই যে আর্জেন্টিনার ভাষা হচ্ছে স্প্যানিশ। কারণ আর্জেন্টিনা স্পেনের কলোনি ছিল। আবার ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ। কারণ হচ্ছে ব্রাজিল পর্তুগালের কলোনি ছিল। সো যেইসব দেশে উপনিবেশিক শক্তিরা গিয়েছে সেসব দেশের ভাষা বিলুপ্ত হয়ে গেছে। কারণ হচ্ছে তারা সেসব ভাষায় কোন কিছুর পারমিশন দিত না। যেমন আ আ যখন পর্তুগিজরা ব্রাজিলে গেল, তারা তাদের বাসায় স্কুলের পড়াশোনা হবে পর্তুগিজ ভাষায়। আপনার যত বই প্রকাশ হবে সব পর্তুগিজ ভাষায়। যত পত্রিকা প্রকাশিত হবে সব পর্তুগিজ ভাষায়। মানে আপনি যদি ব্রাজিলের যে আদিম ভাষা, সেই ভাষা যদি আপনি জানেন তাইলে কোন আপনি যদি পর্তুগিজ ভাষা না শিখেন তাহলে আপনি সরকারি চাকরিও পাবেন না, আপনি কোন স্কুলে ভর্তি হইতে পারবেন না, আপনি কোন পত্রিকাও পড়তে পারবেন না। কারণ পত্রিকায় কি লিখছে আপনি জানেন না তো। তাহলে আপনি দেশ দুনিয়ার কোন খবরই জানবেন না যদি আপনি পর্তুগিজ ভাষা না জানেন। তখন তাদেরকে বাধ্য হয়ে পর্তুগিজ ভাষা শিখতে হইছে এবং পর্তুগিজ ভাষা শিখতে গিয়ে এবং সর্বক্ষেত্রে পর্তুগিজ ভাষা চর্চা করতে গিয়ে তারা নিজেদের ভাষা ভুলে গেছে ২-৩ প্রজন্ম পরে। কিন্তু রবীন্দ্রনাথরা এই একটা কাজ করছে সেটা হচ্ছে তারা আমাদের ভাষাকে জিতায় রাখছে। ভাষাকে কিন্তু জিইয়ে রাখছে। কারণ রবীন্দ্রনাথরা কিন্তু ইংরেজি ভাষায় সাহিত্য লিখে নাই, বাংলা ভাষায় লিখছে। এবং রবীন্দ্রনাথ যদি ইংরেজি ভাষায় সাহিত্য লিখতো, কাজী নজরুল ইসলাম যদি ইংরেজি ভাষায় সাহিত্য লিখতো, তাহলে কিন্তু আস্তে বাংলা বিলুপ্ত হয়ে যেত। বাংলা ভাষায় দেখতেন না আর বাংলা ভাষায় আর কেউ কথা বলে না। বাংলা ভাষা আমরা ভুলে গেছি। এইটা হতো। কিন্তু রবীন্দ্রনাথ বাংলায় সাহিত্য লিখছে, বাংলায় পত্রিকা সম্পাদনা করছে। তো বাংলা ভাষাকে কিন্তু উনারা বাঁচিয়ে রেখেছেন। সো এজন্য ওটুকু অবদান কিন্তু উনাদেরকে দিতে হবে। সো মিডিয়া তারপরে হচ্ছে যে পাঠ্যক্রম সেগুলো সেইসবের মধ্য দিয়ে আমরা যা শিখি সেখান থেকে আমাদের মধ্যে মনোভাব তৈরি হয়। গণমাধ্যম গণসচেতনতা তৈরি করে। মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে কথা বলে। তাই না? গণমাধ্যম জাতির সদস্যদের মধ্যে প্রাণের বন্ধন তৈরি করে। ইতিবাচক গণমাধ্যম ইতিবাচক জাতি গঠন করে। সো গণমাধ্যমকে এজন্যই বলা হয় রাষ্ট্রের 4th এস্টেট মানে রাষ্ট্রের ৪র্থ কলাম। ৪র্থ কলাম হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সরকার প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে। গণমাধ্যম মানে গণমাধ্যমের একটা শক্তি আছে সে কারণে। কিন্তু সমস্যা হচ্ছে গণমাধ্যম যাদেরকে নিয়ন্ত্রণ করবে আনফরচুনেটলি তারাই গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। এইটা হচ্ছে গিয়ে এখন সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে। কারণ মানে যাকে নিয়ন্ত্রণ করার জন্য গণমাধ্যম। সমস্যা হচ্ছে গণমাধ্যম সেই নিয়ন্ত্রণ করে। তারাই গণমাধ্যমের মালিক। এবং তাদের পত্রিকার সাংবাদিক যারা আছে তাদের পক্ষে সেসব মালিক পক্ষের বিপক্ষে আপনি একটা কথা বলতে পারবেন না। আপনি অনেক বড় প্রভাবশালী অনেকের বিরুদ্ধে কথা বলতে পারবেন। কিন্তু মালিক পক্ষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। মালিক পক্ষের বিরুদ্ধে কথা বললে আপনার এখনকার চাকরি তো যাবেই। আপনি ভবিষ্যতে আর কোন মিডিয়ায় চাকরিও পাবেন না। তো এই যে এজন্য মালিক পক্ষ খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো এখন আসেন আমরা আ এই যে দেখেন গণমাধ্যম এবং আমাদের মনোভাব। গণমাধ্যমের সব মডেলেই একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে স্পিকার বা কনটেন্ট ক্রিয়েটর। মানে ডেভিড বার্লোর কমিউনিকেশন মডেল এটা। উনি আ ডেভিড বার্লো উনি একজন গণযোগাযোগবিদ। তো উনি গণযোগাযোগের একটা মডেল ডেসক্রাইব করছে। সেটা হচ্ছে যে গণযোগাযোগের আ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্পিকার বা কনটেন্ট ক্রিয়েটর। যেমন ধরেন এই মুহূর্তে আপনারা যারা শুনছেন এখানে ২ টা পক্ষ। একটা হচ্ছে স্পিকার হচ্ছি আমি। মানে আমি কথা বলতেছি বা আমি যে কনটেন্টটা তৈরি করব সেটাই মানে কনটেন্ট শুধু স্পিকার বলতে এখানে আসলে এই গণযোগাযোগের মডেলে শুধু যিনি কথা বলেন তাকেই না। আপনি যদি লিখেন, আপনি একজন ফটোগ্রাফার আপনি একজন সিনেমাটোগ্রাফার, আপনি হচ্ছেন স্পিকার। মানে গণযোগাযোগের ভাষায় যিনি কনটেন্ট ক্রিয়েটর উনি হচ্ছেন স্পিকার। আর গণযোগাযোগ মডেলের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপাদান হচ্ছে রিসিভার। মানে দর্শক বা শ্রোতা বা পাঠক। কারণ এখন স্পিকার যখন কথা বলেন, মানে একজন বক্তা বা একজন সিনেমাটোগ্রাফার যখন একটা সিনেমা তৈরি করে, একজন ফটোগ্রাফার যখন একটা ছবি তোলে তখন উনি ডিসাইড করবে যে উনি মানে কোন জায়গার উপরে ফোকাস করবে। কোন জায়গাটাকে উনি ফ্রেমের সেন্টারে আনবেন। দর্শককে উনি আসলে কোন আ সিনটা দেখাতে চাচ্ছেন। তাই না? মানে
মানে ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার কোন জিনিসটাকে গুরুত্ব দিতে চাচ্ছেন? সেইটা নির্ভর করবে হচ্ছে ওনার চিন্তা, ওনার জ্ঞান এবং হচ্ছে ওনার আ যে আ বিশ্বাস সেইটার উপরে নির্ভর করে। মানে উনি ওনার চিন্তা, জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে কথা বলেন। আবার সেই বক্তব্যকে একজন শ্রোতা বুঝবেন হচ্ছে তার চিন্তা, জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে। সো তার মানে বক্তার বক্তব্য পাঠক বুঝবে তার জ্ঞান, তার অভিজ্ঞতা এবং তার দৃষ্টিভঙ্গির আলোকে। যে কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমি বলতেছি এক চিন্তা করে, আপনি হয়তো বুঝতেছেন আরেক চিন্তা করে। কারণ আপনার চিন্তা আর আপনার জ্ঞান বা আপনার অভিজ্ঞতা তো আর আমার সাথে মিলবে না। যে কারণে যোগাযোগে এটাকে মিসকমিউনিকেশন বলে। তাই না? মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি একবার শেখ হাসিনা আরেকবার খালেদা জিয়ার কাছ থেকে শুনেন, আপনি সম্পূর্ণ ভিন্ন ২ টা গল্প শুনবেন। তাহলে একটা ইভেন্ট কিন্তু আপনি যদি দুজনের কাছ থেকে শুনেন, তাহলে ২ রকম গল্প শুনবেন। কারণ হচ্ছে এই মুক্তিযুদ্ধ নিয়ে ২ জনের ইন্টারেস্ট, ২ জনের আ মানে অবজেক্টিভ ২ রকম। ২ জনের অভিজ্ঞতা, ২ জনের চিন্তা, ২ জনের জ্ঞান বা ২ জনের স্বার্থ ২ রকম। তো এ কারণেই আমরা আসলে কোনটা বিশ্বাস করব? এখন সত্যিকারের পরিবেশ কিন্তু বাস্তবে যে জিনিসটা আমরা মিডিয়ায় দেখি সে সম্পর্কে ওয়াল্টার লিপম্যান উনি আমেরিকার একজন গণযোগাযোগবিদ, সাংবাদিক। উনি একটা বিখ্যাত বই লেখছে 'পাবলিক ওপিনিয়ন'। আমার কাছে আছে বইটা। সো পাবলিক ওপিনিয়ন এই বই আপনারা যদি মিডিয়া সম্পর্কে পড়তে চান তাহলে এই বইটা পড়বেন। ওয়াল্টার লিপম্যানের লেখা 'পাবলিক ওপিনিয়ন'। সো পাবলিক ওপিনিয়ন সম্পর্কে উনি বলছে যে পাবলিক ওপিনিয়ন বলে কিছু নাই। পাবলিক ওপিনিয়ন মিডিয়া ক্রিয়েট করে। ইভেন আপনি যখন আপনি যখন সংশ্লিষ্ট বিষয়ে রিসার্চ করবেন না, গবেষণা যখন আপনি করবেন না, যখন আপনি পাবলিক হিসাবে একটা রিঅ্যাকশন দিবেন, তখন আপনি আসলে আপনার কথা বলতেছেন না, আপনি মিডিয়ার কথা বলতেছেন। মিডিয়া মানে আপনার যে ওপিনিয়নটা সেটা আসলে আপনার ওপিনিয়ন না। সেটা হচ্ছে ওই গণমাধ্যম মালিকদের ওপিনিয়ন। আপনি আসলে তাদের কথাটা বলতেছেন। কারণ আপনার কোনো ওপিনিয়ন নাই। আপনার ওপিনিয়নটা তারা ক্রিয়েট করছে। সো যখন পাবলিক হিসাবে আমরা কথা বলি যে কারণ ওই বিষয়ে আমার কোনো রিসার্চ নাই। আমি মিডিয়ায় পড়ছি, আমি পত্রিকায় পড়ছি একটা কিছু সম্পর্কে। তা সেটা নিয়ে যেহেতু আমি রিসার্চ করি নাই, আমি পত্রিকায় আজকে দেখলাম, বাস ওটুকুই আমি দেখছি। এখন সেই আবহটা তৈরি করছে মিডিয়া। মিডিয়ায় তাকে চোর বলতেছে তো আমিও তারা চোর বলতেছি। আর এটা কিন্তু আমার ওপিনিয়ন না। এইটা হচ্ছে মিডিয়া এই ওপিনিয়নটা ক্রিয়েট করছে। সো এই কথাটাই ওয়াল্টার লিপম্যান বলছে যে সত্যিকারের পরিবেশ মানুষের ধারণার তুলনায় এত বিশাল, এত জটিল এবং এত দ্রুত পরিবর্তনশীল যে মানুষ তার জগতের ব্যক্তিগত, পক্ষপাতমূলক এবং সংক্ষিপ্ত একটি কাল্পনিক ছবি তৈরি করে নেয়। মানুষ একই পৃথিবীতে বাস করে কিন্তু তাদের ভাবনায় এবং অনুভবে ভিন্ন আরেক পৃথিবী। খুবই তাৎপর্যপূর্ণ কথা। মানে বাস্তবতা, মানে বাস্তব পরিবেশ এত বিশাল এবং এত জটিল এবং এত দ্রুত পরিবর্তনশীল যে আমাদের পক্ষে পুরো সত্যটা জানা বা পুরো সত্যটা অনুধাবন করা সম্ভব না। যে কারণে আমরা এই আমাদের যে পৃথিবীতে আমরা বসবাস করি সেটার একটা ব্যক্তিগত, পক্ষপাতমূলক এবং সংক্ষিপ্ত একটা কাল্পনিক ছবি তৈরি করে নিই। যে কারণে আমরা একই পৃথিবীতে বসবাস করি কিন্তু আমাদের ভাবনায় অনুভবে আরেক পৃথিবী। যেমন এটা একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল আপনি ধরেন নিউ ইয়র্কে। এখন নিউ ইয়র্কে আমি আছি, নিউ ইয়র্কে আমার মতো আরো অন্তত ৫০,০০০ ১,০০,০০০ বাংলাদেশী মানুষ আছে। সো যারা কেউ এখন একেক জনের কাছে নিউ ইয়র্ক একেক রকম। একেবারে অন্ধের হাতি দেখার মতো। একেক জনের কাছে নিউ ইয়র্ক একেক রকম, একেক জনের কাছে আমেরিকা একেক রকম। যদিও আমরা সবাই আমেরিকায় বসবাস করতেছি। কারণ হচ্ছে এখন আমেরিকা কেমন আপনি আসলে একজনের কাছ থেকে শুনে কোন ধারণা নিতে পারবেন না। বা আপনি যদি ১০০ জনের কাছ থেকেও শুনেন, আপনি যখন আমেরিকায় আসবেন আপনি কমপ্লিটলি ভিন্ন আরেক আমেরিকা দেখবেন। আপনি শুনছেন ১০০ জনের কাছ থেকে শুনছেন। কারণ ১০০ জনের অভিজ্ঞতা যেরকম হবে আপনার বেলায় ঘটনাগুলো ১০১ তম। আপনি দেখবেন পুরো ১০১ তম সিরিজ শুরু হয়েছে। মানে আপনার বেলায় কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ এখানে একেকজন একেক রকম অবস্থায়। কেউ আছে ৬ মাস তার চাকরি নাই। তার কাছে আমেরিকা একটা বিভীষিকা। তার কাছে আমেরিকায় ভাই আমি কাউরে চিনি না। আমার কোন বন্ধু নাই এখানে। কত মানুষ এখানে এসে একেবারে পাগল হয়ে গেছে। হ্যাঁ? কারণ তাদের কারণ তাকে গাইড করার মতো কেউ নাই। তার এখানে আসলেই তার কোন শুভাকাঙ্ক্ষী নাই। এরকম অবস্থায়ও আছে। আবার অনেকেই এসে দেখতেছে যে ভাই খুবই ভালো। কারণ উনার হয়তো এখানে বড় ভাই ছিল। এখানে হয়তো তার ঐরকম কেউ একজন ছিল। সে তাকে জায়গায়, জায়গায় সেট করে দিছে। সো তার জন্য ইজি সবকিছু। সবকিছুই মোটামুটি সহজে হয়ে গেল। আম এবং উনি মোটামুটি রাস্তাঘাট করে নিছে। উনি বলবে যে, "ভাই আমেরিকা তো দারুণ জায়গা। আমি বাংলাদেশে কত অভাব-অনটনে ছিলাম, কত কষ্টে ছিলাম। সারাদিন কাজ করতাম। তারপরে মাসে যা বেতন পাইতাম, মাসের ২৫ তারিখে শেষ হয়ে যেত। মুদি দোকানে বাকি করা লাগতো। এখন আমি ইনকাম-টিনকাম করে কিছু সেভ করতে পারতেছি। ২ বছর হলো আমেরিকায় আসলাম। এতেই আমি ঢাকায় ফ্ল্যাট কিনে ফেলছি। চাইলে আমি যা বেতন পাই একটু কম খরচ করলে আমি প্রতি বছরই একটা করে ফ্ল্যাট কিনতে পারি। ৫-৭ বছর আমেরিকায় থাকলে বাংলাদেশে আমি যদি ফেরতও চলে যাই, আমি ৫-৭ টা ফ্ল্যাটের মালিক।
তো রিটায়ার্ড আমি। সো এই যে বললাম, এখন সবার ঘটনা এরকম না। ঐদিন পত্রিকায় দেখলাম ইতালিতে গিয়ে এক লোক ৭-৮ মাস বেকার থেকে পরে সুইসাইড করছে। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আ এরকম এখন উনার সুইসাইড করার পিছনে কারণ কি সেটা অবশ্য আমি জানি না, পত্রিকায় পড়ছি যদিও পত্রিকার সব খবর আমি বিশ্বাস করি না। এটা মগের মুল্লুকের অর্থনীতি বইটা লিখতে গিয়ে আমার প্রচুর রিসার্চ করতে হয়েছে তো মিডিয়া নিয়ে, যে কারণে হচ্ছে মিডিয়া সম্পর্কে এখন আমার আবার উল্টা একটা বদভ্যাস তৈরি হয়ে গেছে আরকি। সেটা হচ্ছে পত্রিকায় লিখলে আমি সহজে বিশ্বাস করি না। সেটা পত্রিকায় লিখছে এই কারণেই বিশ্বাস করি না। হ্যাঁ? তো কারণ সেটা বিশ্বাস করার মতো একদম শক্ত এভিডেন্স যদি না থাকে তাহলে আমি বিশ্বাস করি না। বরং পত্রিকায় যখন কাউকে চোর বলা হয় তখন আমার মনে হয় যে না, সমস্যা আছে এখানে। এখানে সে হয়তো কোনো একটা প্রতিহিংসার শিকার। যদি না ওরকম খুব ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স না পাওয়া যায়, তাইলে আমি সহজে সেইটা বিশ্বাস করি না। সহজে সেটা আমি নিই না আরকি। সুইসাইড করার আরো অনেক কারণ থাকতে পারে তার। আ যাই হোক, কথা হচ্ছে যেটা সেটা হলো যে এরকম ঘটনা ঘটে। এরকম ঘটনাও ঘটে। অনেকে খুবই ফ্রাস্ট্রেশন এর মধ্যে পড়ে যায়। ইউরোপ, আমেরিকায় এসে অনেকে লম্বা সময় চাকরি পায় না বা খুবই অড জব করে। এরপরে চাকরি পাইলেও তাদেরকে বেতন দেয় না। এরকম। কারণ সবার বাস্তবতা একরকম না। একেকজনের বাস্তবতা একেক রকম। একেকজনের বিভিন্ন রকমের পেপারস লিমিটেশনস থাকে। বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ জনিত লিমিটেশনস থাকে। অনেক রকমের ইস্যুস থাকে। অনেকে এখানে এসে আবার পরে আ মামলা-টামলাও খেয়ে যায়। সো সেসব বিভিন্ন কারণে অনেক জায়গায় তাদের লিমিটেশনস থাকে। মানে ১ম দিকে এসে বুঝতে পারে না যে এইটা এই দেশে অপরাধ। সেটা হয়তো বুঝতে পারে না। সে কারণে এরকম কিছু অপরাধ করে ফেলে। সো তখন এগুলা পুলিশি খাতায় নাম থেকে যায়। সে কারণে আরো জটিলতায় পড়ে যায় তারা। কারণ বলে দেওয়ার মতো নাই। সো এই একই আমেরিকা একেকজনের কাছে একেক রকম। কারণ এই একই দেশে আমরা বসবাস করতেছি। কিন্তু একেক মানে একজন বলবে যে, "ভাই আমি স্বর্গে আছি।" আরেকজন বলবে, "ভাই আমি নরকে আছি।" ২ টাই সত্যি। সো বাস্তবতা এজন্য পত্রিকা থেকে দেখেই আপনি বুঝতে পারবেন না। কেউ একজন বলল নরকে আছি, সেটা দেখে আপনি যদি মনে করেন আমেরিকা মানে নরক, তাও ভুল। আবার কেউ একজন এসে বলল যে ভাই স্বর্গে আছি। এটা আবার যদি আপনি মনে করেন স্বর্গ, তাও না। কারণ আপনার বেলায় ঘটনাটা আসলে কিরকম হবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না। কারণ আপনার circumstances completely different হবে আমার তুলনায়। কারণ আমি যখন এখানে আসছি আমার কোয়ালিফিকেশনস, আমার বাস্তবতা, আমার আ সবকিছু আপনার মতো হবে না। আপনারটা আমার থেকে বেটার হইতে পারে। কোন একটা জায়গায় আপনি আমার থেকে বেটার। কোন কিছুতে হয়তো আমার থেকে আপনার লিমিটেশনস বেশি। সেরকম। কেউ এখানে সিঙ্গেল আসছে, কারো আবার ফ্যামিলি আছে, কারো আবার ২ টা বাচ্চা আছে, কারো আবার স্পেশাল চাইল্ড আছে। সো একেকজনের বাস্তবতা একেক রকম। সো এখানে সুবিধা আছে, আবার অসুবিধা আছে। সো সবকিছু মিলিয়ে দৃশ্যপটটা সবার জন্য একরকম না। হ্যাঁ, এই যে উনি মনে হয় ইতালি থাকে, যে বলছে যে উনি কয়েক মাস পরে ইলিগাল হয়ে যায়। হ্যাঁ, এজন্য উনি কোন কাজ পাচ্ছিল না। আ এসব উনি ফেসবুকে লিখেছেন, সেখান থেকে জেনেছি। আচ্ছা, যাই হোক। জি, এরকম ঘটনা ঘটে আরকি। কারণ একেকজনের বাস্তবতা তো একেক রকম। এখন আমেরিকায় একেকজন একেকভাবে আসে। সো আসার পরেও সবাই হয়তো ওরকম প্রপার গাইডলাইন পায় না। তখন নানান রকমের প্রবলেম তৈরি হয়ে যায় আরকি। সো ইউরোপ, আমেরিকা। তো সেটা সবকিছুই। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এই একই রকম। কোন একটা ঘটনা যখন ঘটে, তখন পত্রিকায় আমরা যেভাবে পড়ি, সেভাবে আসলে ঘটনা সবসময় ঘটে না। সেইটার সাথে সংশ্লিষ্ট যারা আছে, আ তারা যেভাবে দৃশ্যপটটাকে দেখে, আবার যারা এর বাইরে থেকে, মিডিয়া থেকে সেসব জিনিসগুলো জানে, তারা আবার আরেক রকম দেখে। সো এটা হচ্ছে গিয়ে বিষয়। আমরা একটা কাল্পনিক দৃশ্যপট আমরা তৈরি করে নিই। তো আবার এই ওয়াল্টার লিপম্যানই আরেকটা দারুণ কথা বলছে যে, "It requires wisdom to understand wisdom. The music is nothing if the audience is deep." এখন কথা হচ্ছে, পত্রিকা আমাদেরকে যে কথাগুলো বলতেছে বা আপনার আমরা আ ধরেন পত্রিকা, এই বিশেষ করে আমার এই বইটার কথা বলতেছি যে, 'মগের মুল্লুকের অর্থনীতি।' মগের মুল্লুকের অর্থনীতি এই বইটায় আমি ব্যবসা এবং অর্থনীতি নিয়ে কথা বলছি। দেখুন, আমি তো আর রাজনৈতিক বিশ্লেষক না, আগেও বলছি কয়েকবার যে আমি বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করি না। করি না কয়েকটা কারণে। কারণ হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল ইনস্টিটিউশনস এবং পলিটিক্যাল পার্টিস, এগুলো সম্পর্কে যে পরিমাণ নলেজ থাকা দরকার পলিটিক্যাল এনালিসিস করার জন্য, সেই পরিমাণ নলেজ আমার নাই। আমার নাই কয়েকটা কারণেই। ১ম কথা হচ্ছে যে আমি একসময় পড়ছি হলো মাদ্রাসায়। তো মাদ্রাসায় বাংলাদেশের পলিটিক্স পড়ানো হয় না বা পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয় না। মাদ্রাসায় যেগুলো পড়ায় সেগুলো অনেক আগের আরকি। মানে উমাইয়া আব্বাসীয়দের পলিটিক্স পড়ায়। সেই আ সময়ের তো আর এখন আর নাই। মানে বাংলাদেশের রাজনীতি মাদ্রাসায় পড়ায় না। ১। ২য় হচ্ছে, এরপরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম হলো ইন্টারন্যাশনাল রিলেশনস এ। তো ইন্টারন্যাশনাল রিলেশনস ও লোকাল পলিটিক্স পড়ায় না। সেখানে যে পলিটিক্স পড়ানো হয় সেটা হলো আমেরিকা আর রাশিয়ার রাজনীতি। সেখানে হলো আপনার ইন্টারন্যাশনাল, মানে জাতিসংঘের পলিটিক্স, সেখানে হলো আপনার ন্যাটোর পলিটিক্স,
সেগুলো হচ্ছে সব ইন্টারন্যাশনাল পলিটিক্স। সেগুলোতে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি পড়ায় না। মানে তার মানে থিওরিটিক্যাল ও কোন নলেজ নাই। আর রাজনীতির সাথে আমি সেভাবে সম্পৃক্ত ছিলাম না কখনোই। এবং এগুলা নিয়ে আনঅফিসিয়ালিও আমার খুব একটা পড়াশোনা নাই। এবং পত্র-পত্রিকায় সেখানেও রাজনৈতিক খবর আমি খুব একটা পড়ি না। আপনি যদি আমাকে বাংলাদেশের মন্ত্রী-টন্ত্রীদের নাম জিজ্ঞেস করেন আমি বলতে পারব না। যেগুলো একেবারে সামনে আসে আরকি। আ সেগুলো ভিন্ন বিষয়। একেবারে এখন যদি মানে আমি যদি এখন রাজনীতি নিয়ে কথা বলি, দেখা যাবে যে আপনারা আমার থেকে আরো ভালো জানেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। তো সেটা নিয়ে আমি বিশ্লেষণ করলে আল্টিমেটলি তো সেটা বিশ্লেষণ হইল না। মানে দেখা গেল যে একটা চায়ের দোকানদার আমার থেকে ভালো জানে। কারণ তার চায়ের স্টলে প্রতিদিনই রাজনীতি নিয়ে কথাবার্তা হয়। কে মন্ত্রী হলো, কে কি বলল, কে কেন বলল, তার আবার পাল্টা তর্ক-বিতর্ক সেখানে হচ্ছে। সো তো আমার থেকে একজন চায়ের দোকানদার অনেক ভালো জানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। তো আমার খামাখা সেসব নিয়ে কথা বলে হাসির তামাশার পাত্র হওয়া দরকার নাই। সে কারণে আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি না। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে, "আপনি কি সরকারকে ভয় পান কিনা?" ভাই সরকারকে আমাদের ভয় পাওয়া উচিত। তাই না? সরকারকে ভয় পাওয়া আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং সরকারকে আমাদের ভয় পাওয়া উচিত। এটা কোন প্রশ্ন হইল না যে আপনি সরকারকে ভয় পাওয়া পান কিনা? সরকার কি আমার বেয়াই নাকি? সরকারকে আর সরকারের সাথে তো আমার রসিকতার সম্পর্ক না। সরকারকে আমাদের ভয় পাওয়া উচিত। অবশ্যই ভয় পাবেন সরকারকে। তো সরকারকে ভয় পাইলে আপনি শারীরিকভাবে, মানসিকভাবে ভালো থাকবেন। সরকারের সাথে তাফাড়লিং করতে যাবেন, বিপদে পড়বেন। দরকার কি? কারণ আপনার এসব তাফাড়লিং এ কোন কাজ হবে না আল্টিমেটলি। তো দেখছেন তো কোন কাজ হয় নাই কিন্তু। সো সরকার সরকারের জায়গায় আছে থাক। কিন্তু আমি যে বইটা লিখছি সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি মানে হচ্ছে ব্যবসা-বাণিজ্য। মানে বাংলাদেশের এই যে ব্যবসা-বাণিজ্য, কারণ মিডিয়া গুলো শুধু যে রাজনৈতিক দলের আ মানে রাজনৈতিক দলের আ নিয়ন্ত্রণে তা না। মিডিয়া গুলো বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর নিয়ন্ত্রণে। যত মিডিয়া আছে বাংলাদেশে সব বড়, বড় ব্যবসায়ীদের। তাই না? যেমন ধরেন সালমান এফ রহমান। এখন সালমান এফ রহমানের মিডিয়া আছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ পেপার। আচ্ছা। তাহলে উনি বাংলাদেশের ওয়ান অফ দি লার্জেস্ট যে গ্রুপ, বেক্সেমকো গ্রুপ। এখন বেক্সেমকোর বিভিন্ন রকমের ব্যবসায় তাদের বিনিয়োগ আছে। তারা আবাসন ব্যবসায় আছে। তাই না? এই যে শাইনপুকুর হোল্ডিংস, এটা বেক্সেমকোর। তারপরে তারা ঔষধ ব্যবসায় আছে। তারপরে তাদের ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক। সো এর যে ব্যাংকিং, ইন্সুরেন্স, তারপরে হচ্ছে এরকম তাদের এরকম ৫০ টার মতো কোম্পানি আছে। বড়, বড় কোম্পানি সব। সো সেসব কোম্পানির জন্য তারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তাদের হাজার, হাজার কোটি টাকার ঋণ দরকার হয়। তারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আছে। তারা ওষুধ ব্যবসায় আছে। সেসবের সাথে সরকারের সাথে তাদের লিয়াজু এবং সালমান এফ রহমান যেহেতু প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার, সো যেসব টিকা, ঔষধ দরকার হয় এগুলোর ক্ষেত্রে উনার একটা প্রভাব তো উনি খাটায়। কারণ আমাদের দেশে যে টিকা দরকার হয়, করোনার টিকা হোক, পোলিওর টিকা হোক, মানে এসব টিকা সরকার সরাসরি ইম্পোর্ট করে না বিদেশ থেকে। বিদেশ থেকে ফর্মুলা ইম্পোর্ট করে। ফর্মুলা ইম্পোর্ট করে সেইসব টিকা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে। এখন ম্যানুফ্যাকচার কারা করে? ম্যানুফ্যাকচার করে হচ্ছে যেসব ঔষধ কোম্পানিগুলো আছে। এখন সারপ্রাইজিংলি আপনি খেয়াল করলে দেখবেন যে এই ঔষধ কোম্পানিগুলো একই সাথে আবার মিডিয়ার মালিক। যেমন ধরেন স্কয়ার এর হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশন। আবার ট্রান্সকম মানে ট্রান্সকমের ঔষধের ব্যবসা আছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো উনাদের হলো 'প্রথম আলো', 'ডেইলি স্টার'। তারপরে হচ্ছে আপনি বেক্সেমকোর হচ্ছে তো বললাম ইন্ডিপেন্ডেন্ট টিভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার, 'ডেইলি ইন্ডিপেন্ডেন্ট'। তারপরে হচ্ছে আপনি আ ওরিয়ন গ্রুপের আছে। ওরিয়ন গ্রুপ, ওরিয়ন ফার্মা। আবার তাদের আছে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এটা তাদের। তার মানে এসব ওষুধ কোম্পানিগুলোর আবার মিডিয়ার মালিক। তখন এই দেখা গেছে যে তারা এক কোম্পানি আরেক কোম্পানির বিরুদ্ধে নিউজ করতেছে, বিভিন্নভাবে দর কষাকষি করে এবং এসব কারণে অনেক সময় হয় কি যেমন ধরেন আমাদের দেশে এই যে খুব আলোচিত কয়েকটা ঘটনা। যেমন একটা হলো শাহেদ, ওই যে জেকেজি হসপিটালের কি করোনার ভুয়া সার্টিফিকেট দেয়ায় শাহেদ করিমকে ধরল। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রল। আমি কিন্তু এখনো পর্যন্ত শাহেদ করিমকে নিয়ে কোন ট্রল-মল করার পক্ষপাতী না। কারণ আমি এখনো সিওর না যে এ লোক আইদার মানে এই লোক কি আসলেই অপরাধী নাকি এই লোক ভিকটিম। এটা আমি এখনো সিওর না। আপনি বলবেন, "কি বলেন ভাই?" আপনি হয়তো আমার কথা শুনে আপনার মাথায় বাজ পড়ছে। কিন্তু আমি আপনাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। আপনি যদি আমার এই অমগর মূল্যকর অর্থনীতি বইটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি শাহেদ করিম এখানে কিছুই না। শাহেদ করিম কারণ শাহেদ করিমকে নিয়ে আলোচনা হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে উনি এর আগে ওই যে বিভিন্ন টকশো মকশোতে এসে পাকনা, পাকনা কথা বলতো তো। যে কারণে হচ্ছে তারে নিয়ে ট্রলটা বেশি হইছে। মানুষ খুব মজা পাইছে আরকি। যে উনি দেখেন কত বড় নীতিবাক্য আ কপচাইতো টকশোতে এসে। এখন সে যখন ধরা পড়ল তখন তারে নিয়ে সবাই খুব হাসাহাসি করল। খুব মজা পাইছে। ট্রলটা হলো। বাট বাস্তবে যদি আপনি চিন্তা করেন, বাস্তবে আচ্ছা, আ বাস্তবে যে কথাটা হলো সেটা হলো আচ্ছা কি আপনি কোন বিষয়ে আলোচনা করছেন রবীন্দ্রনাথ থেকে নিউ ইয়র্ক চলে গেলেন।
আমি কোন বিষয়ে আলোচনা করতেছি আপনি সিওর না মনে হয়। আপনি আমার আলোচনাটা ওইভাবে শুনতেছেন না। আমি তো আর রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে আলোচনা করতেছি না। আমি কি বিষয়ে আলোচনা করতেছি সেটাই আলোচনার শুরুতে বলছি। রবীন্দ্রনাথ নজরুল, নিউ ইয়র্ক আরো বহুত কিছু নিয়ে আলোচনা করব। এগুলো সব হচ্ছে মূল টপিকটা বোঝানোর জন্য। সো যাই হোক আলোচনা আগে শুনেন। এখানে নিউ ইয়র্ক নিয়ে আলোচনাও করতে বসি নাই, রবীন্দ্রনাথ নজরুলকে নিয়েও আলোচনা করতে বসি নাই। উনাদেরকে উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতেছি মূল টপিকটা বোঝানোর জন্য। এনিওয়ে যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে শাহেদ করিম। দেখেন শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি করোনার ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হলো যে এটা নিয়ে বাঙালির এত উদ্বেগের কারণটা কি? করোনার ভুয়া সার্টিফিকেট। করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে কিছু লোক ইতালি গেছে। এখন যারা ইতালিতে গেছে করোনার মধ্যে, তাদের জন্য এটা জীবন মরণ সমস্যা। মানে তার ওই দিন যদি সে ফ্লাই না করে, মানে করোনার সময় তো এমনি ফ্লাই করা খুব বিপজ্জনক। কারণ আপনি এমনিতেও অন্যান্য বিষয় বাদ দিলাম। এমনিতেই আপনি যদি করোনার মধ্যে ফ্লাই করেন, আপনি করোনা ইনফেক্টেড হইতে পারেন। সেই একটা ভীতি তো আছে। কিন্তু যারা এই করোনার মধ্যে আপনি ফ্লাই করতেছেন আপনার কারণ হচ্ছে কি? কারণ যে লোক কারণ ঐদিন না গেলে উনার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। উনার ভিসা এক্সপায়ার হয়ে যাবে। উনার আর ইতালিতে উনি ঢুকতে পারবে না। যেই কারণে উনার জীবনের ঝুঁকি নিয়ে হইলেও উনার ইতালি যাইতে হবে। এখন এইরকম বাস্তবতায় বাংলাদেশের মতো দেশে করোনার একটা সার্টিফিকেট জোগাড় করা আপনার কাছে কি মনে হয়? খুব কঠিন কিছু। মানে এটা শাহিদ করিমের মতো লোক এইরকম একটা অপরাধ করলো, এতে আপনি একবারে আকাশ থেকে ভেঙে পড়লেন। এটা তো আমার কাছে মনে হয় যে আপনার এই যে বিদেশে বিভিন্ন দেশে যাওয়ার জন্য একটা মেডিকেল টেস্ট করতে হয়। যারা সৌদি আরব যায়, দুবাই যায় তাদেরকেও বিভিন্ন একটা জায়গা থেকে মেডিকেল টেস্ট করতে হয়। এবং আপনার চাহিদা মোতাবেক একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা কি বাংলাদেশে খুব কঠিন কিছু? আপনি চাইলে বাংলাদেশ থেকে আপনার ডেথ সার্টিফিকেটও জোগাড় করতে পারবেন। এই যে বিভিন্ন অফিসে আপনার সিক লিভ দরকার, স্কুলে সিক লিভ দরকার বা এগুলা আমরা এমবিবিএস ডাক্তারদের কাছ থেকে এসব সার্টিফিকেট লেখায় নিয়ে আসি তো যে, "ভাই আমার ৩ দিন অসুস্থ ছিলাম এই মর্মে একটা সার্টিফিকেট দিয়ে দেন।" ডাক্তার লিখে দিতেছে। জিজ্ঞেসও করবে না। এবং এগুলোর জন্য ডাক্তাররা অনেক সময় পয়সাও নেয় না। আমার পরিচিত ডাক্তার হলে উনারা গিয়ে যদি বলে যে, "আমার ১ সপ্তাহের একটা সিক লিভ দিয়ে দেন। সার্টিফিকেট দিয়ে দেন যে আমি ১ সপ্তাহ সিক ছিলাম।" ডাক্তার লিখে দিবে। পরিচিত ডাক্তার হলে তার পয়সাও দেয়া লাগবে না। মানে বাংলাদেশে একটা রোগের সার্টিফিকেট বা আমার এই রোগ নাই বা আমার এই রোগ আছে এরকম সার্টিফিকেট পাওয়া বাংলাদেশে আমার তো মনে হয় যে এটা কোন বিষয়ই না। এটা এমনকি এটা আমেরিকায়ও বিষয় না। আমেরিকায়ও বহু লোক আছে তাদের কোনো ডিসেবিলিটি নাই কিন্তু তারা বিভিন্ন ডাক্তারের কাছ থেকে এগুলো লেখায় নিচ্ছে যে সে ডিসেবল। এরপরে তারা বিভিন্ন রকমের সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছে। তাদের কোনো ডিসেবিলিটি নাই। একেবারে একটা মানুষ সুস্থ সবল ফুটবল খেলতেছে। কিন্তু তার গাড়ির মধ্যে ডিসেবিলিটি সাইন লাগানো। মানে তার গাড়ির মধ্যে লাগানো সে ডিসেবল। কারণ সে বিভিন্ন রকমের ডিসেবিলিটি ভাতা ভোগ করতেছে। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করতেছে। কিন্তু সেই লোক পুরা সুস্থ সবল ফুটবল খেলে। সো তাহলে সে কিভাবে পাইলো এটা? এটা সে ডাক্তারের কাছ থেকে লেখায় নিছে আমেরিকার মতো দেশে। আমেরিকার মতো দেশে এটা কোনো ঘটনাই না। আপনি আপনার পরিচিত ডাক্তার হলে এছাড়া বিভিন্ন মানুষ আছে মিলিয়ন ডলার পায় ইন্সুরেন্সের থেকে। তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে, ডাক্তার দেখায় দিয়েছে সে মারাত্মক ইনজুরড হইছে। সো মারাত্মক ইনজুরড কিভাবে? ইভেন অনেক সুস্থ মানুষকে কেটে-কুটে অপারেশন করে সেলাই-মিলাই করে ডাক্তার দেখায় দেয় যে সে বিরাট ইনজুরড। তারপরে ইন্সুরেন্স কোম্পানি থেকে $১,০০,০০০ $১.৫ মিলিয়ন নেয় সেখান থেকে ডাক্তারকে কিছু দেয়। এটা আমেরিকার মতো দেশে সম্ভব। সেখানে করোনার সার্টিফিকেট জাল। এটা নিয়ে দেখি বাঙালির ঘুম হারাম হয়ে গেছে। ভাই এটা খুবই সিম্পল ঘটনা এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হলো যারা করোনার সার্টিফিকেট নিয়ে ইতালি গেছে, ইতালি যাওয়ার পর তারা নাকি ধরা পড়ছে তাদের করোনা হইছে। সেখান থেকে আমরা বুঝলাম যে তারা করোনার জাল সার্টিফিকেট দিছে। মানে যার করোনা ছিল তাকে বলছে করোনা নাই। করোনার সময়টাতে অবস্থা এমন ছিল যে এক লোকের দিনে ৩ বার টেস্ট করে। মানে সকালে টেস্ট করছে নেগেটিভ, দুপুরে টেস্ট করছে নেগেটিভ, সন্ধ্যায় টেস্ট করছে পজিটিভ। এজন্যই দিনের মধ্যে ৩ বার টেস্ট করা লাগে। যাদেরকে যারা বিদেশে ফ্লাই করছে সে সময় তারা জানে যে তাদেরকে একবার এয়ারপোর্টে ঢুকতে টেস্ট করে, ফ্লাইটে উঠার আগে আরেকবার টেস্ট করে। এবং ঢুকার সময় টেস্ট করছে নেগেটিভ, ফ্লাইটে উঠার সময় টেস্ট করছে পজিটিভ। এইটি ছিল অবস্থা। তাইলে একটা লোক এখান থেকে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যদি ফ্লাই করে, ইটালি গিয়ে তার পজিটিভ হইতে পারে তো। এজন্যই করোনার জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হইছে। কেন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হইছে ১৪ দিন? কারণ আপনি যদি করোনা ইনফেক্টেড হন, সেটাও দেখা যাবে যে ১৪ দিন পরে টেস্টে ধরা পড়ছে। তো দেখা গেল যে আজকে টেস্ট করলো নেগেটিভ, কালকে টেস্ট করলো নেগেটিভ, পরশু টেস্ট করলো নেগেটিভ, ১৪ দিন পরে টেস্ট করছে পজিটিভ। তো তার মানে আগের টেস্টের বা আগের সার্টিফিকেট গুলো ভুয়া বা উনি টাকা দিয়ে নিছে তা তো আর না, হয় না এটা। তো এখন কথা হচ্ছে যে এটার অর্থ এই না যে আমি শাহেদ করিমের পক্ষে বলতেছি বা আমি বলতেছি না যে সে বাটপার না। কথাটা আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝেন। এখানে শাহেদ করিম ইস্যু না। শাহেদ করিমকে নিয়ে যে আপনি হই হল্লা করতেছেন এখানে ঘটনা শাহেদ করিম না। শাহেদ করিম চুনোপুটি। শাহেদ করিমকে নিয়ে আপনারে পুরা মবকে ঘুরাইয়া দিছে যে তোরা শাহেদ করিমরে নিয়ে দৌড়া। আসল ঘটনা ভিন্ন জায়গায়।
আসল ঘটনা হচ্ছে করোনার টিকা বাণিজ্য। এই যে শাহেদ করিমের যে মামলা, সে মামলায় প্রধান আসামি কে? সে মামলায় প্রধান আসামি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উনি হচ্ছে এই মামলার ১ নম্বর আসামি। শাহেদ করিম এই মামলার ১ নম্বর আসামি না। শাহেদ করিম হচ্ছে মিডিয়া হোক্স, মানে আপনারে শাহেদ করিমের পিছনে লাগাই দিছে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় শাহেদ করিমরে নিয়ে ট্রল করো। এটা নিয়ে ধরতে থাকো। কিন্তু আসল ঘটনা হলো করোনার টিকা বাণিজ্য। করোনার সময় সবচেয়ে বড় বিজনেস বাংলাদেশের, কারণ করোনার টিকা শুধু বাংলাদেশে না। করোনার টিকা নিয়ে সারা পৃথিবীতে, করোনার টিকা সারা পৃথিবীতেই একটা বিরাট ঘটনা। যেমন ধরেন করোনার টিকা নিয়ে আ আপনার টিকা ডিপ্লোমেসি বলে একটা টার্ম ছিল তখন। মানে টিকা কূটনীতি। তারপরে হচ্ছে টিকা পলিটিক্স। আমেরিকার মতো দেশও ডেমোক্রেট রিপাবলিকানদের মধ্যে এই টিকা নিয়ে পলিটিক্স। তারপর কারণ ট্রিলিয়ন ডলারের টিকার প্রজেক্ট। এই মানে করোনার টিকা মানে এটা ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট। কারণ এই মানুষগুলোকে টিকা, এত কোটি, কোটি মানুষকে টিকা দিতে হবে। এগুলো তো সরকার দিবে। তো বাংলাদেশে করোনার যে টিকা, এখন টিকার তো ফর্মুলা কিনবে সরকার। ফর্মুলা কেনার পরে এই টিকা বাংলাদেশেই ম্যানুফ্যাকচার করবে। কারণ সরকার সরাসরি টিকা কিনে না, তাহলে খরচ বেশি পড়ে। তো সরকার হচ্ছে ফর্মুলাটা কিনে এটার আ আ ইয়ে দিবে। মানে কোম্পানিগুলোকে দিবে এটা ম্যানুফ্যাকচার করার জন্য। এখন সেই জায়গায় সবচেয়ে লিডিং পজিশনে আছে হচ্ছে সালমান এফ রহমান। অবশ্যই, কারণ উনি যেহেতু একই সাথে উনি পলিটিক্যালিও পাওয়ারফুল। তারপরে আ এই যে একজন লেখছে সৌদি আরবেও করোনার সময় করোনার জাল সার্টিফিকেট পাওয়া যেত। আমার এক বন্ধু নিজেই নিয়েছিল। তা এইগুলা এমন কোন কঠিন কিছু না। মানে এগুলা জোগাড় করা যায়। এগুলা বাংলাদেশে, আমেরিকায় সব জায়গায় ডাক্তারদেরকে আপনি একটু আপনার এইসব এই ধরনের করোনার সার্টিফিকেট নেয়ার জন্য ডাক্তারের ঘুষও দেয়া লাগবে না। আপনি আ মানে এই ধরনের কাজে এটা পরিচিত ডাক্তার-টাক্তার থাকলে একটু ওই ডিসেবিলিটি ডাক্তাররা লিখে দেয়। যে একটু উনার ডিসেবিলিটি আছে। তারপরে এই যে এখন হচ্ছে হোম কেয়ার। হোম কেয়ার মানে হচ্ছে যদি কেউ বয়স্ক কারো যদি অসুস্থতা থাকে, তাহলে সরকার উনাকে হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট দেয়। মানে উনার সাথে থাকার জন্য একটা লোক দেয় এবং সেই লোককে ঘন্টায় $22 করে বেতন দেয়। তো এবং এই ক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে উনার ফ্যামিলি মেম্বার। যেমন ধরেন আমি যদি অসুস্থ হই বা আমি যদি ডিসেবল হই, তাহলে সরকার আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট দিবে এবং সেটা আ ধরেন আমার ফ্যামিলি মেম্বারের অগ্রাধিকার থাকবে। ধরেন আমার ওয়াইফ বা আমার মেয়ে, এরকম যদি কেউ থাকে যে আমার টেক কেয়ার করতে পারবে, তার অগ্রাধিকার থাকবে। বা এরকম যদি আমার মা থাকে তাহলে আমার মায়ের টেক কেয়ার করার জন্য আমার অগ্রাধিকার থাকবে বা আমার ওয়াইফের অগ্রাধিকার থাকবে। তো তখন ডাক্তাররা লিখে দেয় যে উনার হাই ডায়াবেটিক, কোলেস্টেরল এগুলো তো নরমালি থাকেই, আরেকটু বাড়ায়-টাড়ায় লিখে দেয় আরকি। তো ওগুলো লিখে দিলে উনি তখন একটা অ্যাসিস্ট্যান্ট পাবে। তো উনার আর আসলে টেক কেয়ার করা লাগে না। উনি এরকম সুস্থ সবল। শুধু ডাক্তার লিখে দিছে, ওইসব কাগজপত্র দিয়ে উনি তখন একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে যায়। ফ্যামিলি মেম্বারদের মধ্যেই একজনের নামে সেই টাকাটা পায় উনি প্রতি মাসে, মাসে। সো এই ধরেন $৩,000-৪,০০০ প্রতি মাসে আপনার ফাও আসতেছে। সো এইটা ডাক্তারের কাছ থেকে লেখায় নেয়া এমন কঠিন কিছু না। পরিচিত ডাক্তার-টাক্তাররা আছে ওনারা লিখে দেয়। সো এগুলো আপনার মানে এমন সিরিয়াস কোনো অফেন্স না। কিন্তু এই কেজেকেজি হসপিটালের মামলায় প্রধান আসামি হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উনি একজন প্রফেসর আবুল কালাম আজাদ সম্ভবত নাম। এবং স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ ৬ জন কর্মকর্তা এই মামলার আসামি। তার মানে স্বাস্থ্য অধিদপ্তরের এখন তারা যখন মামলার আসামি হলো তখন কি হলো? তার মানে স্বাস্থ্য অধিদপ্তরের টোটাল ম্যানেজমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। মানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, যেহেতু উনি মামলার আসামি, উনি তো আর ওই পরের দিন থেকে আর ওই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থাকতে পারবেন না। বা স্বাস্থ্য অধিদপ্তরের টপ যে ৬ জন যারা ডিসিশন মেকার আরকি, তারা চেঞ্জ হয়ে গেল। তো তাদেরকে চেঞ্জ করা কেন জরুরি ছিল? তাদেরকে চেঞ্জ করা জরুরি ছিল কারণ এই টিকার কে কয় হাজার কোটি টাকার বরাদ্দ পাবে এটা তারা এই ৬ জন ডিসাইড করত। মানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ ৬ জন কর্মকর্তা তারা ডিসাইড করত যে ট্রান্সকম কয় হাজার কোটি টাকার টিকার বরাদ্দ পাবে, বেক্সিমকো কয় হাজার কোটি টাকার পাবে, স্কয়ার কয় হাজার কোটি টাকার পাবে, ওরিয়ন গ্রুপ কয় হাজার কোটি টাকার পাবে। এই ডিসিশন মেইনলি স্বাস্থ্য অধিদপ্তরের ওই শীর্ষ ৬ জন কর্মকর্তা নিত। তো তাদেরকে সরানো দরকার। তো তাদেরকে সরাইতে হইলে আগে এরকম একটা মব অ্যা একটা ক্রিয়েট করতে হবে। এমন একটা কিছু ক্রিয়েট করতে হবে। তো তখন এই শাহেদ করিম যেহেতু আগে সোশ্যাল মিডিয়া মানে ইনফ্লুয়েন্সার ছিল। সো তারে নিয়ে প্রচুর ট্রল হলো। মানুষ এখন এটা নিয়ে ব্যস্ত। ওই দিক দিয়ে কিন্তু আল্টিমেটলি মামলায় আসামি হয়ে ওনাদের চাকরি গেল। এবং আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে 'প্রথম আলোর' যে রোজিনা ইসলামকে ওই সময় গ্রেপ্তার করা হইছিল। আ উনি সচিবালয় থেকে একটা ফাইল চুরি করছে। ফাইল চুরি করার জন্য পরে উনাকে অ্যারেস্ট করছে। শেষে অবশ্য উনাকে ছেড়ে দিতে হইছে। কারণ সাংবাদিকদেরকে তো আর অ্যারেস্ট করে রাখা যায় না সহজে। তাও আবার 'প্রথম আলোর' সাংবাদিক। 'প্রথম আলোর' সাংবাদিক তো আর আপনি অ্যারেস্ট করে রাখতে পারবেন না। ছেড়ে দিতে হইছে। কিন্তু ওনাকে যে রোজিনা ইসলামকে যে অ্যারেস্ট করছে সেটাও কিন্তু কোন মন্ত্রণালয়ের ফাইল? স্বাস্থ্য মন্ত্রণালয়।
আপনি শেষ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মসমর্পণ করছে এই কথা সত্যি। কিন্তু এই যে করোনার যে টিকা বাণিজ্য তাতে কিন্তু ট্রান্সকমের হিস্যা ছিল। এবং এইসব কারণে এইজন্য মিডিয়ায় যা ঘটে সেটার পিছনের কারণ যদি আপনি একটু তল্লাশি করেন তাহলে পিছনে দেখবেন যে ঘটনা ভিন্ন। যাকে আপনি দেখতেছেন ভিকটিম মানে যাকে আপনি হয়তো মনে করতেছেন ভাই এ লোক তো এই আসলে সে হয়তো ভিকটিম। আসল ঘটনা কি সেটা আপনি জানবেন না। যেমন শাহেদ করিম একটা কথা তাকে তো আর কোন কথা বলতে দেওয়া হয়নি। তাকে মিডিয়ায় অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তবে সে আদালতে আসা যাওয়ার পথে একটা কথা বলার সুযোগ পেয়েছে তখন সে বলছে যে আমাকে র‍্যাব আমার বাসা থেকে তুলে নিয়ে গেছে। আমাকে র‍্যাব সাতক্ষীরা থেকে অ্যারেস্ট করেনি এবং এই কথাটা মোটামুটি বিশ্বাসযোগ্য কথা। কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে তাকে র‍্যাব যেভাবে অ্যারেস্ট দেখাইছে সেটার মধ্যে একটু ফাঁক আছে। তার কোমরের মধ্যে কাঠের পিস্তল একটা। ভাই কাঠের পিস্তল কেন সে কোমরের মধ্যে ঝুলায় রাখবে? মানে পিস্তলটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বিকল পিস্তল। এটা একটা নকল পিস্তল। মানে কাঠের একটা খেলনা পিস্তলের মতো। মানে এই পিস্তলটা যে কাজ করে না এটা বুঝা যায়। এরকম একটা পিস্তল তার কোমরের মধ্যে। তারে বোরকা-মোরকা পরায় হয়তো ধরেন আপনার বাসা থেকে নিয়ে হয়তো তারে বর্ডারে নিয়ে গেছে। দেখাইছে যে পালানোর সময় তারে অ্যারেস্ট করছে। বাট সে বলছে যে, "না, আমাকে আমার বাসা থেকেই অ্যারেস্ট করছে।" সো এই ধরনের ঘটনাগুলো অনেক ঘটে বাংলাদেশে এবং এরকম অনেক সিন্ডিকেট আছে। এসব প্রভাবশালী লোকদের হাতেই পুলিশ, প্রশাসন এরা মানে তাদের কিছু লোকজন আছে সব বাহিনীতেই। তাদেরকে দিয়ে তারা এইসব ঘটনাগুলো ঘটায়, এই ধরনের ঘটনাগুলো করায়। এই জিনিসগুলো ঘটে আরকি। পলিটিক্যাল প্রভাব খাটিয়ে তারা এই ব্যবসা প্রতিষ্ঠান একটা আরেকটার পিছনে লেগে আসে আরকি। সো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে। নট নেসেসারিলি যে আমি এর পক্ষে ওর বিপক্ষে তা না। আপনি চিত্রটা বুঝতে পারবেন। ঠিক একই রকমভাবে হলমার্ক তারপরে হচ্ছে যেমন এই যে আমার এই ইয়ের মধ্যে আপনি দেখেন কিছু জিনিস আছে। এই যে মিডিয়া এই প্রচ্ছদটা দেখলে আপনারা বুঝবেন। এই যে পত্রিকায় যেসব খবর আমরা পড়ি এই যে অবৈধ ব্যাংকিং, ঋণ জালিয়াতি, তারপরে হচ্ছে আপনার এই যে এমএলএম, এরপর হচ্ছে অর্থ পাচার। এই যে জিনিসগুলো এগুলো পত্রিকা আমাদেরকে যেভাবে পড়ায় আমরা সেভাবে পড়ি। এগুলা যেভাবে পত্রিকা আমাদেরকে বিশ্বাস করায় আমরা সেভাবে বিশ্বাস করি। মানে আমরা অনেকটা পুতুলের মতো। এমএলএম, ই-কমার্স তারপর হচ্ছে ব্যাংকের ঋণ জালিয়াতি সম্পর্কে যা আমরা শুনি প্রকৃত সত্য তার টোটালি ডিফারেন্ট। আমার আরেকটা ভিডিও আছে দেখবেন ওইটা এই মগের মুলুকের অর্থনীতি বইয়ের একটা চ্যাপ্টার থেকে নেয়া। তাই না? ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি এবং বনাম শিকারী সাংবাদিকতা। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছে না? যে তারা একটা অখ্যাত প্রতিষ্ঠান বা তারা একটা নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানকে ৳১,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মর্মে 'প্রথম আলো' একটা খবর প্রকাশ করল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। এই খবরের পরে ইসলামী ব্যাংকের ৫০,০০০ কোটি টাকা উইথড্র করে ফেলছে গ্রাহকরা। এবং এই খবর যদি তারা আরো ১ মাস কন্টিনিউ করত, তাহলে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যেত। অথচ এই খবর ডাহা মিথ্যা। এবং এটা যে মিথ্যা আমি আরো তখনই একটা ভিডিও বানিয়েছি। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি এবং শিকারী সাংবাদিকতা। তখনই আমি এটা বলে দিয়েছি যে এটা মিথ্যা কথা। কারণ ওই প্রতিষ্ঠান সম্পর্কে প্রথম আলোতে যেসব খবর দেওয়া হয়েছে সেটাও মিথ্যা। কারণ এই যে নাবিল গ্রুপ, বলা হয়েছে যে নাবিল গ্রুপের যে অফিসের ঠিকানা সেইটা একটা আবাসিক ভবন। মানে সেখানে তারা সেই সাংবাদিক মানে 'প্রথম আলোর' অর্থনৈতিক প্রতিবেদন সে কোম্পানির অফিস খুঁজে পায় না। ইহা একটি ডাহা মিথ্যা কথা। কারণ আপনি যদি নাবিল গ্রুপের এখনো ফেসবুকে গিয়ে নাবিল গ্রুপ লিখে সার্চ দেন তাদের ফেসবুক পেজ পাবেন। ফেসবুক পেজে গিয়ে আপনি দেখবেন যে তাদের দক্ষ-যজ্ঞ কারবার। তাদের অনেকগুলো ব্র্যান্ড আছে। তাদের যে ক্যাটেল ফার্ম আছে বাংলাদেশের লার্জেস্ট ক্যাটেল ফার্ম। এবং তাদের অফিসে রাজশাহীর মেয়র আসছে সেসব ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট দেয়া। এবং নাবিল গ্রুপ তাদের আইএসও সার্টিফিকেট আছে। আইএসও স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। মানে একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সেই সার্টিফিকেট তাদের ফেসবুক প্রোফাইলে পেজে পোস্ট দেয়া আছে। এবং তাদের অনেকগুলো ব্র্যান্ড আছে। তাদের সারা বাংলাদেশে কয়েক হাজার ডিলার আছে। সেই ডিলারদেরকে নিয়ে তারা যে সম্মেলন করে, সেই সম্মেলনের ছবি মানে নিউজ বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেলে আবার নিউজ করে সেটার। ধরেন ৭১ টিভি, ২১ টিভি এরকম অনেকগুলো টিভি চ্যানেলে তাদের ডিলার সম্মেলনের নিউজ হয়। সেইসব নিউজের আবার তারা ভিডিও তাদের ফেসবুক পেজে আপলোড করছে। এইরকম একটা কোম্পানি এবং তাদেরকে যে ঋণ দেওয়া হয়েছে সেটা খাদ্যদ্রব্য আমদানির জন্য ঋণ দেওয়া হয়েছে। তাতে ব্যাংকের কোনো রিস্ক নাই। কারণ সেগুলোর কোনো রিস্ক নাই। কিন্তু এইরকম একটা প্রতিষ্ঠান সম্পর্কে 'প্রথম আলো' একটা নিউজ করে দিল যে তারা ৳১,০০০ কোটি টাকার ঋণ দিয়ে দিছে। এখন এই যে খবরটা মিথ্যা এটা কিন্তু প্রমাণিত হইছে। এটা প্রমাণিত হইছে কেন? কারণ ৳১,০০০ কোটি টাকা যদি তাদেরকে মানে ১,০০০ আমরা তো সে নিউজ পড়ে বুঝলাম যে ৳১,০০০ কোটি টাকা নিয়ে চলে গেছে তারা। বিদেশে চলে গেছে তারা। ভাই ৳১,০০০ কোটি টাকা ঋণ দিলে যদি খবরটা সত্য হয়, তাহলে সরকারকে অবশ্যই ইসলামী ব্যাংকের বিচার করতে হবে। কিন্তু সরকার ইসলামী ব্যাংকের বিচার করেনি।
কারণ হচ্ছে এখানে ঋণ জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটতো তাহলে অবশ্যই ইসলামী ব্যাংকের বিচার হইতে হবে। এবং সেই কোম্পানিরও না কিছুই হয়নি। কারণ হচ্ছে এখানে কোনো অনিয়ম হয়নি, ঋণ অনিয়ম হয়নি। যা একদম যথা নিয়মে তাদেরকে ঋণ দিছে। তারা ৳১,০০০,০০,০০,০০০ ঋণ পাওয়ার যোগ্য, তাদেরকে যথা নিয়মে ঋণ দেওয়া হইছে। আচ্ছা, এখন কথা হলো খবরটা যদি মিথ্যা হয়, তাহলে 'প্রথম আলোর' বিচার হওয়ার কথা। কিন্তু 'প্রথম আলোর' বিচার করার সাধ্য সরকারের নাই। গণমাধ্যমের বিচার করার সাধ্য সরকারের নাই। এই কারণে এই দুর্বৃত্তায়নগুলো হয়। এমনকি আপনাকে বলি হলমার্ক কেলেঙ্কারি নিয়ে একটা বড় কেস স্টাডি আছে আমার বইতে। আমি দেখিয়েছি। হলমার্ক এইটা তৎকালীন অর্থমন্ত্রীও বলছে যে হলমার্ককে যে ঋণ দেওয়া হয়েছে সেটা বেশি দেওয়া হয়নি। সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হইছে। বলছে যে অর্থমন্ত্রী বলছে এই টাকা ৳৪,০০০,০০,০০,০০০ বেশি না। অর্থমন্ত্রী এই কথা বলে নাই। অর্থমন্ত্রী বলছে যে হলমার্ককে যে ৳৪,০০০,০০,০০,০০০ ঋণ দেওয়া হয়েছে এটা বেশি দেওয়া হয় নাই। কারণ হলমার্ক ৳৪,০০০,০০,০০,০০০ ঋণ পাওয়ার মতো কোম্পানি। হলমার্ক বাংলাদেশের ওয়ান অফ দ্যা লার্জেস্ট গার্মেন্টস গ্রুপ। হলমার্ক মানে হাজার, হাজার কোটি টাকার ব্যবসা করছে হলমার্ক। সো এবং হলমার্কের বিরুদ্ধে এসব ঋণ জালিয়াতির যেসব খবর এগুলো ঋণ জালিয়াতির কোনো ভিত্তিতে মিডিয়া অভিযান চালায় নাই, স্পেকুলেশন চালায় নাই। কিন্তু শেষ পর্যন্ত হলমার্ক বন্ধ করতে সরকার বাধ্য হইছে। কারণ মিডিয়া যখন এই মানে এইটাকে বলে আপনার এইটা আকবর আলী খানের একটা প্রবন্ধ আছে, শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। মানে সরকার তখন অর্থনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান দেয়। এই একই কথা ইভ্যালির বেলায়, এই একই কথা ডেস্টিনি এমএলএম এর বেলায়। এমএলএম সম্পর্কে আমার এই বইতে আর্টিকেল আছে। এই এমএলএম সম্পর্কে আমরা গণমাধ্যম থেকে যেগুলো শুনি এগুলো মিথ্যা কথা। কারণ হচ্ছে সেটা হচ্ছে দেখেন, আমার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি দেখবেন আপনারা। আমার Facebook প্রোফাইলে যদি যান। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার একটা ছবি। এই ছবিটা একটা এমএলএম কোম্পানির ইভেন্টে তোলা। এবং ওয়ার্লডের সবচেয়ে বড় এমএলএম কোম্পানি হচ্ছে Amway। Amway এর একাডেমিক পার্টনার হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তাই না? আমার কাছে কয়েকটা বই আছে এখানে। যেমন ডমিনিক জার্ডেলের একটা বই আছে আমার কাছে এখানে। এইটা আ ডমিনিক জার্ডেল হচ্ছে হার্ভার্ড বিজনেস রিভিউ জার্নালের এডিটর এবং উনি হচ্ছে প্যারিস বিজনেস স্কুলের ডিরেক্টর। তো উনি এই এমএলএম এর উপরে বই লিখছে, ডিরেক্ট সেলিং রেভলিউশন এবং সেখানে মেইনলি Amway কে। কারণ Amway হচ্ছে মানে হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে Amway এর একাডেমিক পার্টনার। হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপ দেওয়া হয়। এই মাল্টি লেভেল মার্কেটিং এর উপরে। সেই ফেলোশিপের নাম হচ্ছে Amway ফেলোশিপ। সো এগুলো আমি আমার বইতে একদম রেফারেন্স সহ কোন আপনার আমি হার্ভার্ড বিজনেস রিভিউ জার্নালের রেফারেন্স দিয়েছি। আমি হচ্ছে এবং আ আমি ওয়াশিংটন পোস্টের রেফারেন্স দিয়ে নিউজ করছি। মানে এই জিনিসগুলো এক্সপ্লেইন করছি। তো এই এমএলএম সম্পর্কে আমাদের মিডিয়ায় যা বলা হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার মিথ্যা খবর। কারণ তারা মার্কেটিং অর্থনীতির বিবেচনায় না নিয়ে তারপরে তারা ই-কমার্স কতগুলো ই-কমার্স সম্ভাবনাময় ই-কমার্স কোম্পানিকে বন্ধ করে দিল শুধু মিডিয়া স্পেকুলেশন এর কারণে। সেই জিনিসগুলো চাঁদাবাজি করে। এই ইভ্যালি থেকে তারা প্রতিনিয়ত চাঁদাবাজি করে যে, "চাঁদা দিতে থাকো নাইলে কিন্তু বন্ধ করে দিব।" এবং শেষ পর্যন্ত বন্ধ করে দিছে। কারণ একটা কোম্পানি সাংবাদিকদের কত চাঁদা দিবে? এই মিডিয়া মালিকদেরকে চাঁদা দাও, এমএলএম কোম্পানিগুলো চাঁদা দিচ্ছে থেকে চাঁদা না তখনই এগুলা পঞ্জি স্কিম এই সেই বলে এগুলা বন্ধ করে দিচ্ছে। বাট ঘটনা এরকম না। বাংলাদেশে যে কারণে চট করে এমএলএম কোম্পানিগুলো রাইজ করে এর কারণ হচ্ছে বাংলাদেশে এমএলএম এর একটা বিরাট বাজার আছে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা একটা মার্কেট আছে। যেমন ধরেন বাংলাদেশে সফট ড্রিংকস এর একটা মার্কেট আছে। যে প্রতি বছর ৳৫,০০০,০০,০০,০০০ সফট ড্রিংকস বিক্রি হয়। বাংলাদেশে ধরেন ইন্টারনেটের একটা মার্কেট আছে। যে প্রতি বছর আমাদের এখানে ৳৫০,০০০,০০,০০,০০০ র ইন্টারনেট সেবা বিক্রি হয়। তো এখন আপনি যদি ইন্টারনেট বন্ধ করে দেন, সরকার একটা আইন করে বলে দিল যে বাংলাদেশে ইন্টারনেট চলবে না। কিন্তু ইন্টারনেট বন্ধ হবে না তো তখন। তখন দেখা যাবে যে কেউ কোন রকমভাবে এই ইন্টারনেট বিক্রি করবে। চোরাবাজারে, কালোবাজারে বিক্রি করবে। কোন না কোন একটা সিস্টেমে দেখবেন যে কেউ এই অন্য কোন নাম দিয়ে বিভিন্নভাবে ইন্টারনেট সেবা বিক্রি করার চেষ্টা করতেছে এবং দেখা যাবে যে তারা কোম্পানি খোলার সাথে, সাথে ৳৫,০০০-৭,০০০ কোটি টাকার ইন্টারনেট তারা বিক্রি করে ফেলছে। কারণ এটার ডিমান্ড আছে। এখন যেটার ডিমান্ড আছে যেমন একটা সময় আমাদের দেশে শুরুর দিকে ইন্টারনেট নিষিদ্ধ ছিল বা লিমিটেড ছিল। তখন এই যে অবৈধ ভিওআইপি ব্যবসার নাম শুনতাম আমরা। যে এই র‍্যাব হানা দিয়ে এখানে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করছে। কারণ কি? কারণ ভাই একটা সার্ভিস, একটা প্রোডাক্ট বা একটা বিজনেসের স্কোপ আছে, বাজার আছে। সেটা যখন আপনি বন্ধ করে রাখবেন, তখন সেটা বাঁকা পথে কিন্তু সেটা চলবে এবং সেটা আল্টিমেটলি সে কোম্পানিগুলো রাতারাতি হাজার কোটি টাকার কোম্পানি হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি আল্টিমেটলি কারণ এই যে যারা বলতেছে এমএলএম, ই-কমার্স নিয়ে তারা মার্কেটিং এবং অর্থনীতির পার্সপেক্টিভ থেকে বলতেছে না। আর আমরা এই এমএলএম, ই-কমার্স সম্পর্কে যা জানি এগুলো হচ্ছে মূলত পত্রিকা থেকে আমরা যা জানি সেগুলো। এবং এরপর হচ্ছে কি এখানে আরেকটা জিনিস আছে আমার বইতে আমি কভার করছি সেটা হচ্ছে অ্যাম অর্থ পাচার। আমরা প্রায় এই অর্থ পাচারের কথাগুলো শুনি। কিন্তু অর্থ পাচারের নামে দুদক যে মামলাগুলো করতেছে, সেগুলোর সাথে অর্থ পাচারের কোন সম্পর্ক নাই।
কারণ হচ্ছে অর্থ পাচার যারা করতেছে সব হচ্ছে বড়, বড় মিডিয়ার মালিক। অর্থ পাচার হয় হচ্ছে বাংলাদেশ থেকে আমদানি-রপ্তানির মাধ্যমে। মানে রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করে হচ্ছে কোটি, কোটি টাকা পাচার করে বাংলাদেশ থেকে। কিন্তু যাদের এই কোটি, কোটি টাকা আমদানি-রপ্তানি করে তারাই হচ্ছে মিডিয়ার মালিক। তাই না? আপনার ধরেন ৭১ টিভি হচ্ছে আপনার মেঘনা গ্রুপের। মেঘনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার। ১৪,০০০ কোটি টাকার প্রোডাক্ট তারা প্রতি বছর ইম্পোর্ট করে। এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য তারা ইম্পোর্ট করে। তো ভোগ্য পণ্য তারাই হচ্ছে ক খাত কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারির মাধ্যমে দাম বাড়ায়। বা ছোট, ছোট যারা ডিলার তারা কিভাবে মজুতদারি করবে? কিন্তু আমরা দেখা যাচ্ছে এসব ছোট, ছোট ডিলারদেরকে গ্রেফতার করে র‍্যাব অভিযান চালিয়ে। তার মানে উদরপিন্ডি বুদোর গাড়ি চাপায়। আপনি দেখবেন সয়াবিন তেলের দাম বেড়ে গেল। র‍্যাব গিয়ে সয়াবিন তেলের যারা লোকাল ডিলার আছে রংপুরে উনি সয়াবিন তেলের ডিলার ওনারে অ্যারেস্ট করে নিয়ে আসছে। কি উনার বাসায় খাটের তলে সয়াবিন তেলের পাওয়া গেছে। এবং সেগুলো আমরা Facebook এ দেখি। আরে ভাই একটা জিনিস বুঝেন, আমাদের দেশে যারা ডিস্ট্রিবিউটর বা ডিলার, পাইকারি যারা এসব ভোগ্য পণ্যের করে, তাদের আ গোডাউনে অনেক সময় জায়গা থাকে না। তাদের কারণ ছোট গোডাউন। তো তারা হয়তো যেদিন মাল ডেলিভারি নেয় সেদিন হয়তো একসাথে ১০ ট্রাক মাল আনছে। তার গোডাউনে জায়গা নেই। তো সে রাখবে কই মালটা? তখন কিছু মাল এনে তার বাসায় রাখে। এটা সবাই যেমন ধরেন আমার প্রকাশক। এখন আমার প্রকাশকের বাসায় যদি যান আপনি সেখানে গেলে দেখবেন যে সেখানে এরকম বইয়ের টাল। কারণ হচ্ছে উনার বই যেদিন প্রেস থেকে আসে, সেইদিন তো আর ভাই উনার গোডাউনে সবসময় জায়গা থাকে না। তখন এই বই কোথায় রাখবনি? তখন কিছু উনার ওই অফিসে রাখে, কিছু বাসায় রাখে, বাসায় টেবিলের নিচে, বাসায় খাটের নিচে, সব জায়গায় হচ্ছে বই। তো একটা প্রকাশকের বাড়িতে বই থাকবে না? ভাই আমার এখানেও তো আছে। এই যে আমার বই এখানেও তো এই যে বইয়ের কার্টুন। উনি বই পাঠায়, তো এগুলো এরকম কার্টুন পড়ে থাকে তো আশেপাশে। এখন আপনি রেট দিয়ে যদি বলেন যে আপনি বইয়ের মজুত করে রাখছেন। আরে ভাই আমি একজন লেখক আমার বাসায় বইয়ের মজুত থাকবে না? আমি একজন প্রকাশক হলে তার বাসায় মজুদ থাকবে না। যে সয়াবিন তেলের ব্যবসা করে তার বাসায় থাকবে সয়াবিন তেল। এটা তার এখন তার পক্ষে এত বড় গোডাউন নেয়া তো সম্ভব হয় না। তারা রাখে, বাসায় রাখে এগুলো। এখান থেকেই আবার নিয়ে বিক্রি করে। এটার মানে মজুতদারি না। বা আর এসব ছোট, ছোট যারা আ পাইকার আছে এদের পক্ষে দাম বাড়ানো সম্ভব না। দাম বাড়ানো করে। তারা দাম বাড়াবে এবং এরকম ৪-৫ টা গ্রুপ মূলত এই পুরা ইম্পোর্ট বাণিজ্য নিয়ন্ত্রণ করে। মানে মেঘনা গ্রুপ, এরকম ট্রান্সকম গ্রুপ, এরকম ৪-৫ টা গ্রুপ আছে যারা যাবতীয় বৈদেশিক পণ্য তারা আমদানি করে এবং তারা নিয়ন্ত্রণ করে সবকিছু। এবং তাদের বাইরে গিয়ে যখনই আপনি ইম্পোর্ট করতে যাবেন, উল্টা আপনাকে তখন অর্থ পাচার আইনে মামলা দিবে। তাই না? যেমন ধরেন ডেস্টিনির বিরুদ্ধে অর্থ পাচার আইনে যে মামলাটা করছে দুদক তাতে দেখাচ্ছে ৫৬ কোটি টাকা তারা এলসির মাধ্যমে পাচার করছে। ৫৬ কোটি টাকা এলসির মাধ্যমে কেমনে পাচার করে? বিদেশ থেকে আপনি পণ্য আমদানি করার সময় এলসি খুলতে হবে। ব্যাংকের এলসি ছাড়া তো আর আপনি আমদানি করতে পারবেন না। তো এই যে কোন কোম্পানি কত টাকার প্রোডাক্ট এ পর্যন্ত ইম্পোর্ট করছে, ইম্পোর্ট যেহেতু ফরেন কারেন্সি তে করতে হয় তো সেটা বাংলাদেশ ব্যাংকের রেকর্ড থাকে। সো দুদক যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট তোলে। যে আচ্ছা এই কোম্পানি এ পর্যন্ত কত টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করছে। ৫৬ কোটি টাকার ইম্পোর্ট করছে। এই ৫৬ কোটি টাকাকেই দুদক পাচার বলে। এখন এই ৫৬ কোটি টাকার মধ্যে আপনার কিছু অংশ পাচার হইতে পারে। যেমন ধরেন আপনি ৫০ কোটি টাকার পণ্য ৫৬ কোটি টাকা দাম দেখিয়ে আপনি ৫৬ কোটি টাকা ওই বিদেশি এক্সপোর্টারকে দিয়ে দিলেন। সেইখান থেকে উনি উনার ৫০ কোটি টাকা রেখে ৬ কোটি টাকা আপনার বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দিল। এভাবে পাচার হয়। মানে এটাকে বলে আন্ডার ইনভয়েসিং। মানে আপনি যা টাকার পণ্য কিনলেন, সেটার দাম দেখালেন একটু বেশি। বেশি দেখিয়ে সেই টাকা আপনি বিদেশে পাঠায় দিলেন। কিন্তু সেটার আসলে প্রোডাক্টের দাম না। কিন্তু এইসব মামলার কোনো প্রমাণ দুদক হাজির করতে পারে না বছরের পর বছরও। কারণ এইটা যদি আপনার আদালতে প্রমাণ করতে হয়, তাইলে যেই ইম্পোর্টার কাছ থেকে আপনি প্রোডাক্টটা ইম্পোর্ট করছেন, তাকে আদালতে এসে সাক্ষী দিতে হবে যে, না তারা যে ৫৬ কোটি টাকার পণ্য ইম্পোর্ট করছে, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে ৪০ কোটি টাকা। বাকি ১৬ কোটি টাকা তারা আমি তাদের অ্যাকাউন্টে জমা করে দিছি। এই মর্মে তাদেরকে আদালতে এসে সাক্ষী দিতে হবে। এখন বলেন কোন ইম্পোর্টার আপনাকে আদালতে এসে এই সাক্ষী দিবে? কেউ দিবে না। সো এটা কেউ প্রমাণ করতে পারে না। কিন্তু অর্থ পাচার আইনে একটা মামলা করে সেই কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ-টব্দ করে বছরের পর বছর ধরে এই মামলা ঝুলতে থাকে। কারণ এটার কোন প্রমাণ দুদক প্লেস করতে পারে না। এবং এটা শুধু ডেস্টিনি হলমার্ক না। এইরকম কয়েক হাজার মামলা করে আছে। কয়েক হাজার মামলা আছে যেগুলো গত ১০-১২ বছর ধরে আদালতে দুদক কোন প্রমাণ উপস্থাপন করতে পারে না। আমি এগুলো সবকিছু পত্রিকা থেকে একদম রেফারেন্স দিয়ে লিখেছি। আমি হয়তো এই বইটা নিয়ে কিছু সিরিজ আলোচনা করব। তখন আপনারা আরো পরিষ্কার হতে পারবেন। আর যাদের সে পর্যন্ত ধৈর্য নাই তারা বইটা কিনে পড়তে পারবেন। তাহলে এমএলএম সম্পর্কে, ই-কমার্স সম্পর্কে বা এই যে ব্যাংকিং খাত, তারপর হচ্ছে আবাসন খাত। আবাসন খাতে একেবারে হরিলুট চলতেছে।
আবাসন খাত হচ্ছে একেবারে পঞ্জি স্কিম। রিয়াল পঞ্জি স্কিম হচ্ছে আবাসন খাত। কারণ বাংলাদেশের সব বড়, বড় গোষ্ঠীগুলোর হচ্ছে আবাসন ব্যবসা। বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, জেমকন গ্রুপ এদের সব হচ্ছে আবাসন ব্যবসা। এবং হলমার্কেরও কিন্তু আবাসন ব্যবসা ছিল। এবং এই হলমার্ক গার্মেন্টস সেক্টরে হলমার্ক কিন্তু অনেক বড় কোম্পানি। যেটা 'প্রথম আলো' দেখাইছে যে কতগুলো অখ্যাত কোম্পানি ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে, এটা মিথ্যা কথা। হলমার্কের সাথে ব্যবসা গার্মেন্ট এই আ ট্রান্সকমের কোন একটা ব্যবসায়িক শত্রুতা ছিল যে কারণে এই ঝাঁপায় পড়ছে আরকি। এই এখন আবার 'প্রথম আলো' লেগে আছে হলো এস আলম গ্রুপের পিছনে। এস আলম গ্রুপের পরিণতিও হলমার্কের মতো হবে। যদি কোনভাবে নেগোশিয়েট করে মানে পিছন থেকে যদি কোনভাবে নেগোশিয়েট করে না থামাইতে পারে, যদি হলমার্কের মতো পিছনে লাগে আরকি। 'প্রথম আলো' যদি যেরকমভাবে হলমার্কের পিছনে লাগছে, ডেস্টিনি বা ইভালের পিছনে লাগছে, এইভাবে যদি এস আলম গ্রুপের পিছনে কন্টিনিউয়াসলি লেগে থাকে তাহলে এস আলম গ্রুপের অবস্থাও আপনার হলমার্কের মতো হবে। কারণ এস আলম গ্রুপও বাংলাদেশের ওয়ান অফ দ্যা লার্জেস্ট গ্রুপ। মানে হাজার, হাজার কোটি টাকার কোম্পানি। এস আলম গ্রুপ কোন ছোট কোম্পানি না। এস আলম গ্রুপ হচ্ছে টাইটানিক। বিরাট। কিন্তু কথা হচ্ছে এস আলম গ্রুপের অবস্থাও এই হলমার্কের মতো হবে যদি 'প্রথম আলো' লেগে থাকে এর পিছনে। কারণ হলমার্ক কিছুদিন পরপরই তারা এই একটা নিউজ করে আরকি যে $1 বিলিয়ন আ পাচার করছে সিঙ্গাপুরে। এটার কোন প্রমাণ নাই। কারণ সিঙ্গাপুরে যদি এই $1 বিলিয়ন পাচার করত, কারণ এই নিউজটা করছে হচ্ছে ডেইলি স্টার এবং ডেইলি স্টার সেখানে কিছু প্রমাণও উপস্থাপন করছে। এবং এই প্রমাণ এবং ডেইলি স্টার বাংলাদেশে সিঙ্গাপুরের যত কূটনৈতিক আছে সবাই ডেইলি স্টার পড়ে। সো সেই ডেইলি স্টারে আ তারা উপস্থাপন করছে যে সালাম গ্রুপ সিঙ্গাপুরে $1 বিলিয়ন পাচার করছে এবং সেই মর্মে তারা কিছু প্রমাণও উপস্থাপন করছে। এগুলো কোন প্রমাণ না। এগুলো লুক-অ্যালাইক প্রমাণ। এগুলো দিয়ে প্রমাণ হয় না কিছু। এবং সেসব প্রমাণ সিঙ্গাপুরের ডিপ্লোম্যাটরা পড়ছে মানে সিঙ্গাপুরের সরকার এটা জানে। সো সিঙ্গাপুরের সরকার জানার পরে তারা এবং একটা অভিযানও চালাইছে। সিঙ্গাপুরে এই যারা অর্থ পাচার করে তাদের ধরার জন্য সিঙ্গাপুর গভর্নমেন্ট একটা অভিযানও চালাইছে ডেইলি স্টারের নিউজটা হওয়ার পর। কিন্তু সেই নিউজে আমরা দেখলাম যে না এই সালাম গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর গভর্নমেন্ট কোন ধরনের কোন ব্যবস্থা নেয় নাই। এরকম কোন খবর আমরা শুনি নাই। তার মানে হচ্ছে সালাম গ্রুপ যদি সিঙ্গাপুরে হোটেল কিনেও তাহলে তারা নিয়ম মাফিকই কিনছে। সো নিয়ম মাফিক হোটেল কিনতেই পারবে। বাংলাদেশে যদি একটা আমেরিকান কোম্পানি হোটেল কিনতে পারে তো সিঙ্গাপুরে একটা বাংলাদেশী কোম্পানি হোটেল কিনতে পারবে না? হোটেল কিনার সাথে সাথেই আপনার এরকম তিড়িং করে লাফ দিয়ে ওঠার কি আছে? কিছু মানুষের তো রিঅ্যাকশন এমন যেন মনে হয় উনার টাকা নিয়ে দিয়া সিঙ্গাপুরে হোটেল কিনছে। ভাই তার টাকা এটা। একটু আগে আমি একটা নিউজ দেখলাম এই লাইভটা শুরু করার আগে। ২ জন আমেরিকান সিটিজেন। তারা আমেরিকান নাগরিক। বাংলাদেশ থেকে আসার সময় তারা ওই $১,০০,০০০ সহ ধরা পড়ছে। ১,০০,০০০ না $2,০০,০০০ সহ এয়ারপোর্টে ধরা পড়ছে। তারপরে তাদেরকে অ্যারেস্ট করে এখন জেলে আছে তারা। সো এইটা নিয়ে আমেরিকার একটা টিভি চ্যানেলে নিউজ আলো টক শো করতেছিল আরকি। তো উনি ওই ভদ্রলোক খুব ভালো কথা বলছেন। আ উনি বলছে যে দেখেন আমাদের এখানে অনেকে আছে আমেরিকার সিটিজেন উনি। আমেরিকার সিটিজেন মানে উনি হয়তো আমেরিকায় আসছে ৩০ বছর আগে। তো আমেরিকায় আসলে ১ম কি করে? ১ম দিকে মানুষের টেনডেন্সি থাকে যে আচ্ছা ১ম দিকে আমেরিকায় মন বসে না মানুষের। যখন আপনি দেশের বাইরে ১ম আসবেন, ১ম কিন্তু আপনার মন পড়ে থাকবে দেশে। এটা খুব স্বাভাবিক। তো তখন মনে হয় যে ধুর এখানে যা টাকা কামায় সেটা দিয়ে দেশে সম্পদ করে। যে আমি এখানে টাকা কামায়া ঢাকায় ফ্ল্যাট কিনে। এভাবে ১ টা কিনে, ২ টা কিনে, ৫ টা ফ্ল্যাট কিনছে। ঢাকায় জমি কিনে, বসুন্ধরায় প্লট কিনে। হ্যাঁ? এভাবে প্লট-টট কিনছে। তো এভাবে করতে ধরেন উনার ২০ বছর হয়ে গেছে এখন আমেরিকায়। এখন ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। এখন ছেলেমেয়েরা বাংলাদেশ চিনে না। বাংলাদেশ কোন দিকে তারা জানেও না। আবার বাংলাদেশে একবার গেলে তারা ২য় বার যাইতে চায় না। কারণ বাংলাদেশে গিয়ে তাদের ভাল লাগে না। কারণ গরম, তারপরে হচ্ছে নানাবিধ সমস্যা, মশা-টশা সবকিছু মিলিয়ে বাচ্চা-কাচ্চারা অসুস্থ হয়ে যায়। সো ১ বার, ২ বার, ৩ বার এরপরে আর যাইতে ইচ্ছা করে না। তাছাড়া মনও শক্ত হয়ে যায়। এখানে একটা কমিউনিটি তৈরি হয়ে যায়। আস্তে, আস্তে তখন আপনার কাছে কিন্তু আমেরিকাকেই আপনার বাড়িঘর মনে হবে। এটা সবসময়। দেখেন আমরা সবাই গ্রাম থেকে শহরে আসছি। আস্তে, আস্তে কি হয়? আমাদের কিন্তু আর গ্রামের প্রতি ১০ বছর, ১৫ বছর পরে কিন্তু আর গ্রামে যাইতে ইচ্ছা করে না। কাদা-মাদা ভাল লাগে না। তারপরে গ্রামের বাড়িও ওরকম মেরামত করা থাকে না। টিনের বাড়ি পানি-পুনি পড়ে। আর তখন আর ভাল লাগে না আরকি। ২-১ দিন ভালো লাগে। এরপরে আর বেশি একটা ভালো লাগে না গ্রামে গিয়ে। অনেকেরই থাকতে ইচ্ছা করে না যে কারণে যায় না। তখন ওই আপনি চাকরি-বাকরি থেকে রিটায়ার করলেও ঢাকায়ই কিন্তু একটা ফ্ল্যাট করেন। তখন ঢাকাই কিন্তু আপনার নিজের বাড়ি মনে হয়। ঠিক এরকম আমেরিকায়ও যারা ২০-৩০ বছর ধরে আছে তাদের আস্তে, আস্তে বাড়িঘর এখানেই হয়ে গেছে। তারা তখন বলে যে আমাকে এখানেই কবর দিও। কিন্তু ১ম দিকে থাকে না। এই আবেগ থাকে না। ১ম দিকে বাংলাদেশ। তো তখন কি হয়? তো এই যে ১ম জীবনে সে ঢাকায় যেসব ফ্ল্যাট কিনছে, সে জানে যে ভাই আমি যদি মরে যাই, আমার ছেলে-মেয়েরা গিয়ে এসব ফ্ল্যাট খুঁজেও পাবে না, এসব জমি-জমা খুঁজেও পাবে না। তাছাড়া তার পৈতৃক সম্পত্তিও আছে কিছু। সেগুলোও আমার ছেলে-মেয়েরা গিয়ে যেমন আমার ছেলে-মেয়েরাই পাবে না। আমি মারা গেলে আমার ছেলে-মেয়েরা গিয়ে আমার পৈতৃক সম্পত্তি কোথায় কি আছে তারা কিছুই খুঁজে পাবে না। সো তখন কি হয়?
তখন উনি এগুলা বিক্রি-টিক্রি করে চিন্তা করে যে তাইলে ভাই আমি এগুলা আমেরিকাতেই নিয়ে আসি। আমেরিকাতে নিয়ে এসে আমি বরং আমেরিকায় একটা বাড়ি কিনি। তো সেটা তো উনি করতে চাইতেই পারে। এটা তো উনার টাকা, উনার পৈতৃক সম্পত্তি। কিন্তু বাংলাদেশ থেকে এই টাকাটা আমেরিকায় আনার কোন রাস্তা নাই। আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় বৈধ পথে কোনভাবে আনতে পারবেন না। তারা লেখা রাখছে যে হ্যাঁ, ঠিক আছে আপনি $১,০০,০০০ নিতে পারবেন। ব্যাংকের মাধ্যমে নেন। ব্যাংকের মাধ্যমে নিতে যাবেন আপনি কোন একটা ব্যাংকে এমনি আমেরিকান সিটিজেন হওয়ার দরকার নেই। আপনারা যারা এই আলোচনাটা শুনতেছেন কোন একটা পরিচিত ব্যাংকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন যে, "দোস্ত আমি যদি আমেরিকায় $১,০০,০০০ পাঠাতে চাই ব্যাংকের মাধ্যমে তাহলে কেমনে পাঠাবো?" সে আপনাকে খুব খোঁজখবর নিয়ে জানায় দিবে যে কোনভাবে তুমি পাঠাইতে পারবা না। মানে বৈধ চ্যানেলে কোনভাবেই আপনি পাঠাইতে পারবেন না। তাহলে আপনাকে হুন্ডি-মুন্ডি করেই আনতে হবে। তার মানে কি আপনি তো ভাই বাধ্য করতেছেন মানুষকে হুন্ডি করতে। কারণ কোনভাবে পাঠানো যাবে না। সরকারের ফিস নিবে বুঝলাম। কিন্তু ফিস নিয়েও পাঠাইতে পারবেন না। $১,০০,০০০ আপনি কোনভাবে পাঠাইতে পারবেন না। সো তখন সে ওই সাথে করে লাগেজে করে নিয়ে আসছে। এটা কিন্তু তার টাকা। তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে সে নিয়ে আসতেছে। কিন্তু ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনভাবে আপনি আনতে পারবেন না। এবং যখনই আপনি হুন্ডি করবেন সেটাই তো অর্থ পাচার। এবং এই ঘটনাটা সবাই কিন্তু করতেছে। মানে আমেরিকায় যারা থাকে, আর আমেরিকায় যারা থাকে বা দেশের বাইরে যারা থাকে তাদেরকে পাচার না করে উপায় নাই। আপনাকে আগে পাচারের কারণটা বুঝতে হবে। অনেক সময় অনেকে এসব পাচারের অর্থ বুঝে না। পত্রিকায় শুনেই মনে করে যে ভাই ধরো তারে ফাঁসি দাও। সে দেশের টাকা পাচার করে দিতেছে। পাচার মানে কি? যেমন ধরেন আমেরিকা থেকে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান, যদি ব্যাংকিং চ্যানেলের বাইরে পাঠান তাইলে সেটা অর্থ পাচার বা সেটা হুন্ডি। এখন সেইটার এখন না পাঠায় কি করবে সে? দেখেন আপনাকে বলি আমেরিকায় লক্ষ মানুষ আছে আনডকুমেন্টেড। এটা তো জানেন মিলিয়নস অফ পিপল আনডকুমেন্টেড। আনডকুমেন্টেড মানে হচ্ছে এদের কোন রেকর্ড নাই। সরকারের খাতায় এদের কোন রেকর্ড নাই। এর কারণে এদের কোন সংখ্যাও আমরা বলতে পারব না। ইট ক্যান বি 1 মিলিয়ন, ইট ক্যান বি 10 মিলিয়ন, ইট ক্যান বি 100 মিলিয়ন। মানে এক্সাক্ট সংখ্যাটা আমাদের জানা নাই। কারণ তাদের কোন ডেটা সরকারের কাছে নাই। সো আপনি এক্সাক্টলি বলতে পারবেন না যে কত মানুষ এখানে আনডকুমেন্টেড আছে। এরা মেক্সিকোর বর্ডার দিয়ে বিভিন্নভাবে আমেরিকায় ঢুকছে। এখন এদের সমস্যাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এদের কোন আইডি কার্ড নাই। সো আইডি কার্ড না থাকলে এদের কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। সো এরা টাকাটা আমেরিকায়ও রাখতে পারতেছে না। এরা ক্যাশে কাজ করে আরকি। ধরেন বিভিন্ন রকম কনস্ট্রাকশন এর কাজ-বাজ করে। তো এরা ক্যাশে কাজ করে। এখন এই ক্যাশ টাকাটা তারা রাখবে কোথায়? তাদের এখানে কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। কারণ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তো তার কাগজ আইডেন্টিটি কার্ড লাগবে। আইডেন্টিটি কার্ড ছাড়া তো আর আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো তাদের এখানে কোন ব্যাংক অ্যাকাউন্ট নাই। বুঝেন কথাটা, তাদের প্রবলেমটা বুঝেন। তাদেরকে কেউ কোন একটা ভালো বাসা ভাড়া দেয় না। কারণ আপনি যদি বাসা ভাড়া নিতে যান আমেরিকাতে, তাইলেও কিন্তু আপনার আইডি কার্ড দেখাইতে হবে। আপনার ক্রেডিট স্কোর দেখাইতে হবে এবং ভালো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গেলে আপনার ট্যাক্স ফাইল দিতে হবে। যে আপনি কত টাকা ইনকাম করেন। এখন যে মানুষটা আনডকুমেন্টেড, যে মানুষটা ক্যাশে কাজ করে, তাকে কেউ বাসা ভাড়া দিবে না। সে পাবে হচ্ছে সাবলেট। এরকম কিছু কেউ একজন হয়তো বাসা নিচ্ছে, সে তাকে সাবলেট দিবে এবং তারা যেসব বাসায় থাকে, মানে এইরকম আনডকুমেন্টেড মানুষরা যেসব বাসায় থাকে, আপনারা ওই যে 'ডাঙ্কি' সিনেমাটায় দেখছেন। যে এইরকম ছোট্ট একটা রুমের মধ্যে ২০ জন থাকে। মানে একবারে জেলখানার মতো ইলিশ পাইল দিয়ে তারা থাকে। কারণ তাদেরকে এর থেকে ভালো বাসা কেউ ভাড়া দেয় না। সো সেইরকম করে তারা থাকে। এখন সেই যে টাকাটা কামায় সে এই টাকাটা এখানে রাখতেও পারে না, চুরি হয়ে যাবে। কারণ তার নিজেরই তো থাকার জায়গা নাই। সে টাকা রাখবে কই? এবং ব্যাংকও সে রাখতে পারতেছে না। টাকা সে যে দেশে পাঠাবে, দেশে পাঠাইতে গেলে আপনার ব্যাংকিং চ্যানেলে যদি পাঠাইতে হয় তাহলে তার আইডি কার্ড লাগবে। আর আইডি কার্ড তো তার নাই। তো আইডি কার্ড না থাকলে সে কি করবে? টাকাটা পাঠাবে কেমনে সে দেশে বলেন? তখন এখানে আবার আরেকটা সমস্যা আছে। এখন বলবেন পরিচিত কোনো একজনকে দিয়ে পাঠানো। যেমন ধরেন আমাকে এসে একজনের রিকোয়েস্ট করল, এটা অনেকে করে। আমাকে এসে রিকোয়েস্ট করল যে, "ভাই, আমার তো এরকম কাগজপত্র নাই। আমি দেশে পাঠাবো $৫০০ বা $১,০০০ আমার ভাইয়ের কাছে পাঠাবো। তো আপনি একটু আপনার মা থেকে পাঠায় দেন। আমি আপনারে ক্যাশ দিয়ে দিতেছি।" হিয়ার ইস এ রিস্ক। এখানে আইন কিন্তু ২ টা। একটা হচ্ছে অর্থ পাচার, আরেকটা হচ্ছে জঙ্গি অর্থায়ন। ২ টাই কিন্তু ভয়ানকর আইন। এখন ধরেন আমাকে এরকম অপরিচিত একটা লোক এসে বলল যে সে দেশে কিছু টাকা পাঠাবে। তো আমার আইডি কার্ড ব্যবহার করে আমি যেন পাঠায় দিই। কিন্তু আমার আইডি কার্ড যখন আমি ব্যবহার করব তখন কিন্তু নাম থাকবে আমার। আমার নাম কিন্তু। আমার নাম, আমার আইডি সবকিছু। তো কাকে পাঠাবো? সে বলল যে আমার বড় ভাই তাকে পাঠান। ওকে, তার নাম ঠিকানা দিয়ে দিল, তাকে পাঠায় দিল $১,০০০। সে আমাকে ক্যাশ দিয়ে দিল। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে পাঠায় দিলাম। পারফেক্টলি ফাইন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জায়গায় সেটা হচ্ছে তার যে বড় ভাই তারে তো আর আমি চিনি না। এখন ধরেন ৩ বছর পরে আমি দেশে গেলাম। দেশে যাওয়ার পরে র‍্যাব যদি আমারে ধরে বলে যে, "তুমি যে এই লোকরে টাকা পাঠাইছো, এ লোক তো লস্কর-ই-তৈয়বার সদস্য। এ লোক তো জঙ্গি। তুমি এরে যে টাকা পাঠাইছো এর লগে তোমার কি সম্পর্ক?" আমি তো বলতে পারব না, "ভাই আমার কি সম্পর্ক?" আমারে এক লোক আইসা বলছে তার ভাই, সে তারে টাকা পাঠাবে, আমি পাঠায় দিছি। বলবে যে, "না, এটা তো কোনো রেকর্ড নেই।" সে তার তো এখানে কোনো নাম-ধাম কিছু নাই। নাম আমার। আমিই তারে টাকা পাঠাইছি এবং দেখা গেল যে সে আ আল-কায়েদা। এখন তো আমি আমি বিপদে পড়ব কিনা যে আপনি তো জঙ্গিদেরকে অর্থায়ন করেন।
তাহলে এটা আরো ভয়ংকর। এজন্য কেউ অপরিচিত কারো টাকা-পয়সা পাঠানোর ঝামেলায় কেউ যাবে না এখানে। যার আইডি আছে। কারণ ভাই আমার নাম থাকবে সেখানে। আর আমি যারে টাকা পাঠাচ্ছি তারা আমি চিনিও না। সো তারে আমি টাকা পাঠাবো কেন? তাহলে এই লোকটার তার বাড়ির দেশের বা তার ওয়াইফ এর কাছে টাকা পাঠানোর রাস্তাটা কি তাইলে? কোন রাস্তা নেই। এবং এটা তো আমি আমেরিকার কথা বললাম। এইরকম আনডকুমেন্টেড লোক লক্ষ, লক্ষ আছে কানাডায়। এইরকম আনডকুমেন্টেড লক্ষ, লক্ষ মানুষ আছে ইউরোপে। এইরকম আনডকুমেন্টেড লক্ষ, লক্ষ বাঙালি আছে মধ্যপ্রাচ্যে। তো এরা দেশে টাকা পাঠাবে কিভাবে? এইভাবে হুন্ডির মাধ্যমে পাঠাইতে হবে। তো হুন্ডি যখনই আপনি হুন্ডির কথা বলতেছেন, তো হুন্ডি ছাড়া উপায়টা কি? তো এজন্য আগে দেখতে হবে। এজন্যই বলে অনেক অর্থনৈতিক সমস্যা আছে যেগুলোর কোনো সমাধান নাই। সো আগে স আ এই ই মানে এসব ধর করার আগে দেখতে হবে যে ভাই বাস্তবতাটা তো তার ভিন্ন। তার বাস্তবতা না জেনে আন্দাজে যদি আপনি খালি এই অর্থ পাচার বললে ফাঁসি দিয়ে দাও, উপায়টা কি তার? সো বাংলাদেশ থেকে যে লোকটা আমেরিকায় টাকা আনবে তার জন্য রাস্তাটা তো রাখতে হবে আমার একটা। যে না আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর একটা ব্যবস্থা রাখছি। যে ব্যাংকে আপনি হয়তো 10% বা 20% একটা ফিস দিয়ে আপনি টাকা আমেরিকায় নিতে পারবেন। তাইলে সে সেভাবেই আনবে। তখন আপনি আইন কড়া করতে পারেন। কিন্তু আপনি একদিক বন্ধ রেখে যদি আপনি আইন কড়া করেন এবং বাংলাদেশ থেকে তখন হচ্ছে যেটা এই হুন্ডিটা করে হচ্ছে এই বড়, বড় কোম্পানিগুলোর মাধ্যমে। এবং এই হুন্ডি চক্র মানে এই যে ধরেন বাংলাদেশ থেকে আপনি $1,000,000 এখন ধরেন আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনি $1,000,000 বাংলাদেশ থেকে আমেরিকায় আনবেন। কিভাবে আনবেন? ওই যে লাগেজে করে যদি আনেন তাহলে তো আপনারে এয়ারপোর্টে ধরবে। আবার আপনি ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন না। তাহলে উপায় কি? তখন আনতে হবে এসব ট্রান্সকম, মেঘনা গ্রুপের মাধ্যমে। এই বড়, বড় হুন্ডি চক্র এরা নিয়ন্ত্রণ করে। এদেরই আবার মিডিয়া। কারণ হচ্ছে কি এরা আপনার মিলিয়ন ডলার এদের পক্ষে পাচার করা কঠিন কিছু না। কারণ এরা হচ্ছে ওই যে বললাম বছরে ১৪,০০০ কোটি টাকার পণ্য তারা আমদানি করে। ১৪,০০০ কোটি টাকার মধ্যে উনি হয়তো ১০,০০০ কোটি টাকার পণ্য আনে, এগুলারই ১৪,০০০ কোটি টাকা দাম দেখায়। বাকি ৪,০০০ কোটি টাকা উনি ওই যে ওনার ইম্পোর্টার যারা আছে ওনার ওই বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেয়। আবার ওই যে বাংলাদেশের যে টাকাটা, সেই টাকাটা আবার উনারে দিয়ে দেয় ওখানে। যেমন আমি আ আ $১,০০,০০০ আনবো তো সেটা বাংলাদেশী টাকায় হবে হচ্ছে ধরেন ৳১০,০০,০০,০০০ কথার কথা। তো ৳১০,০০,০০,০০০ আমি আমার ওই বাংলাদেশে যে আছে, বাংলাদেশে আমার জমি-জমা বিক্রি করে ৳১০,০০,০০,০০০ আমি ওই মেঘনা গ্রুপেরে দিয়ে দিলাম। মেঘনা গ্রুপের আ ওই তাদের আবার ইম্পোর্টার এখানে যিনি আছে উনি আবার আমারে দিয়ে দিবে। এইভাবে বড় অঙ্কের টাকা পাচার হয় আরকি। বড় অঙ্কের টাকাগুলো এভাবেই আসে। এদের মাধ্যমেই আসে। কিন্তু এরাই আবার আমাদেরকে অর্থ পাচারের গল্প শোনায়। মজার বিষয়টি হইতেছে এই জায়গায়। যারা বড়, বড় ইম্পোর্টার তারাই আমাদেরকে কারণ তাদের পত্রিকা। সো এই কারণেই বললাম যে মিডিয়া হচ্ছে আমাদেরকে অ্যা যা বুঝায় আমরা তাই বুঝি। সো পাবলিক ওপিনিয়ন মানে কিন্তু আমাদের ওপিনিয়ন না। পাবলিক ওপিনিয়ন মানে হচ্ছে মিডিয়া ওনারদের ওপিনিয়ন। সো আমরা যে ওপিনিয়নটা ওন করি সেটা আমাদের ওপিনিয়ন না। সেটা মিডিয়ার মালিক যারা তাদের ওপিনিয়ন। তারা তাদের ওপিনিয়নটাই আমাদের উপরে চাপায় দেয় এবং একটা সময় সেটা আমাদের ওপিনিয়ন হয়ে যায়। আমরা তখন সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্ট করি, রিঅ্যাক্ট করি। সো এজন্যই যাই হোক আরো অনেক আলোচনা আছে সেগুলো তো আর এক কথায় শেষ করা যাবে না। আপনারা চাইলে বইটা কালেক্ট করে পড়তে পারেন। মানে এটা মোটামুটি প্রতিষ্ঠিত জনমতের বিপক্ষে লেখা একটা বই। বাট এটা অর্থনীতিবিদদেরকে দিয়ে রিভিউ করানো, বড়, বড় কয়েকজন অর্থনীতিবিদদেরকে দিয়ে এটা রিভিউ করানো যাতে অর্থনীতির যে তত্ত্ব ব্যবসা অর্থনীতির যে ধারণা সেটার বাইরে যেন না যায় সেজন্য বড়, বড় কয়েকজন অর্থনীতিবিদদেরকে দিয়ে এটা রিভিউ করানো হইছে প্রকাশ করার আগে। কয়েকজন লয়ারকে দিয়েও দেখানো হইছে। আমার প্রকাশক বিশেষ করে। কারণ আমি দেশে থাকি না, উনি তো দেশে থাকে। সে কারণে এগুলা বড়, বড় লয়ারদেরকে দিয়ে দেখিয়ে তারপরে এটা প্রকাশ করা হয়েছে। সো আপনারা চাইলে এটা কালেক্ট করে পড়তে পারেন। একেবারে প্রতিষ্ঠিত জনমতের বিরুদ্ধে কিছু কথা আমি বলছি। মানে যেটা মোটামুটি আপনার কাছে মনে হবে যে ভাই আমি তো এভাবে চিন্তা করে দেখিনি। কারণ আসলে যখন চিন্তা করে দেখবেন তখন দেখবেন যে ঘটনাগুলো তো ভিন্ন। আমি তো এইভাবে চিন্তা করি নাই। সো এই অর্থ পাচার বলেন, এমএলএম বলেন, ই-কমার্স বলেন, এই ব্যাংকিং সেক্টরের যেসব খবর আমরা পত্রিকায় পড়ি, বেশিরভাগই হচ্ছে মিথ্যা, উল্টা। উল্টা জিনিস। কারণ হচ্ছে যাদের বললাম না, মিডিয়া যাদেরকে নিয়ন্ত্রণ করবে তারাই মিডিয়া নিয়ন্ত্রণ করে। মানে তারা হচ্ছে যাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়া, যে তারা যখন অর্থ পাচার করবে তখন তাদের বিরুদ্ধে আমরা নিউজ করব। সমস্যাটা হচ্ছে তারাই এখন মিডিয়ার মালিক। সো এখন তাদের মাধ্যমে অর্থ পাচার না করলেও উল্টা তারা হচ্ছে তাদের বিরুদ্ধে এসব নিউজ লিখে। কারণ আমদানি-রপ্তানির ক্ষেত্রে একটা বিরাট চক্র আছে। মানে বাংলাদেশে ২ টা চক্র। একটা হচ্ছে এই যে আমরা বলি না খাদ্যে মজুতদারি, এটার একটা চক্র আছে। আড়তদার। মানে ধরেন কৃষক একটা ফসল যখন চাষ করে, তখন কৃষককে এটা অল্প টাকায় মহাজনের কাছে বিক্রি করতে হয়। কৃষক ধরেন এটা বিক্রি করে ৳১০ কিন্তু কৃষকের খরচ হয়ে গেছে ৳৯.৫ কিন্তু কৃষক এটা ৳১০ বিক্রি করে। কারণ হচ্ছে এছাড়া উপায় নেই। কারণ কৃষকের কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নাই। কৃষকের
পরিবহন, ঢাকায় শোরুম, এই নেটওয়ার্ক নাই। যে কারণে কৃষকের মজুতদারের কাছে মানে ওই মহাজনের কাছে বিক্রি করা ছাড়া কৃষকের আর কোন উপায় নেই। সো সে কারণে সে সামান্য ২-১ পয়সা লাভে মজুতদারের কাছে বিক্রি করে দেয়, আড়তদারের কাছে বিক্রি করে দেয়। এইবার আড়তদার এই জিনিসটা বিক্রি করতেছে ৳১০০ কারণ হচ্ছে আড়তদারের নেটওয়ার্ক আছে। আড়তদারের পলিটিক্যাল পাওয়ার আছে। আড়তদারের ঢাকায় সুপারমার্কেট আছে, স্বপ্ন। আড়তদারদের সবকিছু আছে। মিনা বাজার। এ এরা এদের রিটেইল শপ আছে। এরা হচ্ছে ঢাকার কারওয়ান বাজার নিয়ন্ত্রণ করে এরা। এরা ঢাকার মানে রিটেইল মার্কেট এদের কন্ট্রোলে। সো যে কারণে ৳১০ দিয়ে একটা জিনিস কিনে সে ৳১০০ বিক্রি করে দিল। মাঝখানে তার ৳৯০ প্রফিট। তাহলে বুঝেন? কারণ হচ্ছে সে কিন্তু কিছুই করে না। সে না উৎপাদন করছে, কিছুই না। কিন্তু কথা হচ্ছে এই যে মাঝখানে প্রফিটের যে জায়গাটা সেটা সে কন্ট্রোল করতেছে। তার মাসল পাওয়ার ব্যবহার করে তার গুন্ডা বাহিনী, তার পান্ডা বাহিনী, তার এসব ট্রাক-মাক সবকিছু তার আছে। এই পুরা সিস্টেমটা সে নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট এই যে মধ্যস্বত্বভোগী, এই সিন্ডিকেটকে কেউ ভাঙতে পারবে না। কারণ যারা ভাঙবে তারাই হচ্ছে মধ্যস্বত্বভোগী। তারাই পলিটিক্যাল পাওয়ার, তারাই সবকিছু। আর আরেকটা চক্র আছে বাংলাদেশে সেটা হচ্ছে আমদানি-রপ্তানির ক্ষেত্রে। বিদেশ থেকে যখন কোন একটা পণ্য আমদানি করা হয়, তখন যেমন ধরেন আপনি বা বে বা বিদেশ থেকে এই জিনিসটা আমদানি করবেন। চায়না থেকে এই জিনিসটা আমদানি করতে পারবেন আপনি ৳১০ য়। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা বিক্রি হবে ৳২০০ য়। এখন আপনি যে জিনিস বাংলাদেশে ৳২০০ য় বিক্রি হয়, আপনি চায়না থেকে যখন মেলাতে যাবেন গিয়ে দেখবেন এই জিনিস ৳১০। তো ৳১০ র জিনিস ৳২০০ য় বিক্রি হয় কেন? কারণ বাংলাদেশে ৪-৫ টা গ্রুপ আছে তারাই শুধু আমদানি-রপ্তানি করতে পারে। অন্যরা কেউ আমদানি-রপ্তানি করতে পারে না। অন্যরা কেউ আমদানি-রপ্তানি করলেই তারা কাস্টমস এর মামলা খাবে, জেলে যাবে। হ্যাঁ? তারা অর্থ পাচার মামলা খাবে। কিন্তু ২-৪-৫ টা গ্রুপ আছে তারাই এসব কিছু ইম্পোর্ট করবে। যেমন যত ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে এগুলো ইম্পোর্ট করা হচ্ছে ট্রান্সকম। দেখেন ট্রান্সকমের মিডিয়াও আছে, ট্রান্সকমের দুদক, এনবিআর সবকিছু তাদের নিয়ন্ত্রণে। সো কথা হচ্ছে যেটা সেটা হলো তারা তাদের এই যে ফিলিপস, ওয়ার্লপুল এগুলা সব তারা ইম্পোর্ট করে। সো এখন এসব ইলেকট্রনিক প্রোডাক্ট। অ্যান্ড এগুলো তারা যখন বিদেশ থেকে ইম্পোর্ট করে এগুলোর দাম কিন্তু খুব বেশি না। এসব ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম খুব বেশি না। চায়নাতে যদি আপনি যান খুবই কম। একটা iPhone বানাইতে বেশি টাকা খরচ হয় না, অল্প টাকা। তো এগুলো চায়নাতে অল্প টাকায় বিক্রি হয়। কিন্তু বাংলাদেশে এসে যেহেতু আর কেউ বিক্রি করতে পারতেছে না, শুধু তারাই ইম্পোর্ট করতে পারতেছে। তখন তারা ৳২০০ য় বিক্রি করলে আপনার ৳২০০ ই কিনতে হবে। এখন আরেকজন এই বাজারে প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তা উপকৃত হইতে পারে। প্রতিযোগিতাটা কিরকম? যেমন ধরেন eBay বা MLM কোম্পানিগুলো বা ই-কমার্স কোম্পানিগুলো তারা যেটা করতে পারে সেটা হচ্ছে তারা বিদেশ থেকে অল্প টাকায় এই প্রোডাক্টটা আনে। সে ৳১০ দিয়ে ধরেন এই জিনিসটা কিনবে। এই জিনিসটা ৳১০ দিয়ে কিনে সে লো কস্ট শিপিং ব্যবহার করে সে যখন বাংলাদেশে নিয়ে যাবে এবং ই-কমার্স ধরেন eBay যখন এটা বিক্রি করবে তখন eBay এর কিন্তু কোনো শোরুম লাগে না। eBay শোরুম হইতেছে ধরেন গাজীপুরে জঙ্গলের মাঝখানে তারা ধান ক্ষেত একটার মাঝখানে গোডাউন একটা করে রাখছে। সেইটা তো বুঝেন খরচ কম। কিন্তু আপনার ফিলিপসের শোরুম হইতেছে আপনার ধরেন কাউরান বাজার, ফিলিপসের শোরুম হলো গুলশান এভিনিউতে। এখন গুলশান এভিনিউতে একটা শোরুমের মান্থলি খরচ হইতেছে ধরেন ৪০,০০,০০০ ৳৫০,০০,০০০ খরচ হয় একেকটা শোরুমের পিছনে। এর ভাড়া, এর কর্মচারীর বেতন, এর ইলেকট্রিসিটি বিল, এই সবকিছু তারপরে চাঁদা-মাদা দিতে হয় তো। আরো বড় ভাই-টড় ভাই এলাকার অনেকরে ইলেকশনের খরচ-মরচ দিতে হয়। এই সব খরচ মিলায়া ধরেন মাসে তার ৳৩০,০০,০০০-৪০,০০,০০০ একটা শোরুমের পিছনে খরচ হয়। তো এই শোরুম থেকে যা টিভি বিক্রি হবে সেটার মধ্যে যদি তার ওইরকম বড় অঙ্কের প্রফিট না থাকে, তাহলে তো সে আল্টিমেটলি শোরুম চালাইতে পারবে না। কিন্তু ইভালির অনলাইনে বিক্রি করে। তাদের তো আর শোরুম লাগে না। তাদের কাউরে চান্দাও দেয়া লাগে না। তাদের কোনো ইলেকট্রিক বিল-টিলও নাই। তাদের গোডাউনের ধান ক্ষেতের মাঝখানে তারা জমি একটা কিনে সেখানে গোডাউন একটা বানায় রাখছে। ওইখান থেকে ডেলিভারি দেয়। ওইখান থেকে ট্রাক এসে ডেলিভারি নিয়ে যায়। সো এজন্য ইবালি অনেক কম দামে বিক্রি করতে পারে। আর ইবালির অপরাধ হইতেছে এই কম দামে বিক্রি করা। তুমি কম দামে কেন বেচতেছো? তাইলে তুমি ভেগে যাবা, তুমি পালায়া যাবা, তুমি চলে যাবা। আসলে কে চলে যাবে? এগুলো ব্যবসা অর্থনীতির সাথে রিলেটেড কোন টার্মই না। চলে যাবে আবার মানে কি? চলে যাবে এটা চিন্তা করলে তো Amazon বন্ধ করে দিতে হবে সবার আগে। সো ইবালি যেভাবে ব্যবসা করে বা Amazon ও একইভাবে ব্যবসা করে। চলে যাবে আবার কি? সো ইবালি নিয়ে একটা কেস স্টাডি আমার কাছে আছে এখানে। ইবালি আবার ওই যে রাসেল সাহেবরে তার বাসা থেকে গ্রেপ্তার করছে। বাসা থেকে গ্রেপ্তার করার দরকার কি? তারা যদি র‍্যাব ফোন করত, তাইলে উনি চলে যাইত। উনি কি পালায়ে গেছে নাকি? এবং এই যে এত জেল জরিমানার পরে বের হয়ে আবারও কিন্তু ব্যবসা করার চেষ্টা করতেছে। কিন্তু তারপরেও সে ব্যবসা করতে পারবে কিনা আমি সিওর না। কারণ হচ্ছে আবারও ১ম আলো ২ টা নিউজ করবে, সেটা আবারও তলায় যাবে। কারণ হচ্ছে আমরা সত্য যাচাই করার ক্ষমতা আমাদের নাই। ওই যে আমাদের যে ওপিনিয়ন সেটা হচ্ছে ট্রান্সকমের ওপিনিয়ন। কারণ হচ্ছে ট্রান্সকমের গ্রাহক এই বেলির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ট্রান্সকম ক্ষতিগ্রস্ত হবে। কারণ ট্রান্সকম $১০ দিয়ে কিনে এনে এটা $২০০ বিক্রি করে। ইবালি দেখলো যে ভাই আমি $১০ দিয়ে এটা আনতেছি। আমি যদি ৳৫০ বিক্রি করি তাও আমার ৳৪০ লাভ থাকে।
আর ইভ্যালি তো আর সেল করে না, সেল করে হচ্ছে মার্চেন্টরা। ইভ্যালি তো একটা প্ল্যাটফর্ম মাত্র। ইভ্যালি হচ্ছে বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটির মধ্যে কয়েক হাজার দোকান আছে। তো দোকানদাররা বিক্রি করে। তো ইভ্যালি তো আর বিক্রি করে না। মার্চেন্ট, এখন মার্চেন্ট সে দেখলো যে ভাই আমি চায়নাতে গিয়ে দেখলাম যে এই জিনিস ৳১০ দাম। আমি ৳১০ আমার আরো শিপিং-টিপিং মিলিয়ে গোডাউন-টোডাউন মিলে আমার ৳২০ খরচ পড়ল। আমি ভাই ৳৫০ বিক্রি করলে আমার ৳৩০ লাভ আলহামদুলিল্লাহ। কিন্তু ট্রান্সকম যেটা করবে সেটা হলো তারা এই জিনিসটা কিনবে হচ্ছে ৳১০ দিয়ে। তাদের ধরেন আরো খরচ পড়ল ৳২০-৳৩০ যাই পড়ল কিন্তু তারা বিক্রি করবে ৳২০০। এবং এইটা এই যে মাঝখান দিয়ে মধ্যস্বত্বভোগী এইটা করার জন্য তারা যেটা করে সেটা হচ্ছে তারা আমদানি-রপ্তানিটাকে নিয়ন্ত্রণ করে। কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তাদের বাইরে দিয়ে কেউ যখনই এটা ইম্পোর্ট করে বিক্রি করার চেষ্টা করবে, তখনই তারা তাদেরকে অর্থ পাচার মামলায় ১ম এ জনমত তৈরি করবে মিডিয়ায়, তারপরে সাথে দুদক গিয়ে একটা মামলা করবে যে তারা অর্থ পাচার করতেছে। কেমনে পাচার করতেছে? বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করাই অর্থ পাচার। তো বিদেশ থেকে অর্থ পাচার এটা যদি হয়, তাহলে তো ভাই ট্রান্সকম অর্থ পাচারের সবচেয়ে বড় মামলা খাওয়ার কথা। এবং ট্রান্সকমের যিনি লতিফুর রহমান উনাকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদও করছে। দুদকে উনাকে এই অর্থ পাচার মামলায় দুদক ডেকে জিজ্ঞাসাবাদও করছে। কিন্তু সে খবর 'প্রথম আলো' প্রচার করেনি। সেটা বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন প্রচার করছে। আমি দিয়েছিও নিউজ আমার বইতে সেটার রেফারেন্সও দিয়েছি। কিন্তু সেই খবর 'প্রথম আলো' প্রচার করে না। কারণ হচ্ছে 'প্রথম আলো' উনার মালিকানাধীন পত্রিকা। আবার ধরেন এই আ জেমকন গ্রুপ আবার ওই যে ওনাদের গ্রুপের যেসব অপকর্ম আছে সেগুলো আবার উনারা প্রচার করে না ওনাদের পত্রিকায়। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া। মিডিয়া আমাদেরকে যা দেখায় আসলে এগুলো হচ্ছে মিডিয়া মালিকদের ওপিনিয়ন। মিডিয়া মালিকদের ওপিনিয়নটাই তারা আমাদেরকে চাপিয়ে দেয়। যাই হোক এইটার ভিতর দিয়ে আমরা একটা আ ফলস মাইন্ডসেট নিয়ে বেড়ে উঠি। আমরা এ কারণে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এর মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠি। আমরা যেটা যা না সেটাকে তাই দেখে আমরা এই যে কারণে আমরা পাজলড। এ কারণে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা গড়ে ওঠে না। মানে কি? যেমন ধরেন কোন দেশে কোন রাস্তায় যদি ট্রাফিক আইন না থাকে, ট্রাফিক লাইট না থাকে সেখানে আপনি বুঝতেছেন তো নিয়ম মেনে গাড়ি চালাইলে আপনি তো আরো দ্রুত অ্যাক্সিডেন্ট করবেন। কারণ ধরেন রাস্তায় কোন ট্রাফিক লাইট নাই, কোন ট্রাফিক আইন নাই, কোন ট্রাফিক সাইন নাই। সে রাস্তায় আপনি যদি নিয়ম মেনে গাড়ি চালান যে ভাই আমি নিয়ম মেনে গাড়ি চালাবো। তো নিয়ম মেনে গাড়ি চালালে তো আরো তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট করবেন। তাইলে সেখানে আপনার গাড়ি চালাইতে হবে ওই যে হাতের ইশারায় আ ওই আরেক ড্রাইভারের লগে আপনার কমিউনিকেট করতে হবে যে ভাই তুমি যাও। বা সে আপনার বিভিন্ন রকম সিগন্যাল-বিগন্যাল দিয়ে হচ্ছে গাড়ি চালাইতে হবে। কারণ নিয়ম মেনে আপনি গাড়ি চালাইতে পারবেন না। বা আপনার এই বাংলাদেশেও এরকম। আপনি নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করতে গেলে আপনার দুর্গা দেবীর মতো ১০ হাত থাকতে হবে। এক হাতে থাকতে হবে মিডিয়া, এক হাতে সরকার, এক হাতে প্রশাসন, এক হাতে পুলিশ, এক হাতে র্যাব, এক হাতে আপনার হচ্ছে ওই যে কিছু গুন্ডা-পান্ডা সন্ডা বাহিনী জাগরে দিয়ে প্রতিপক্ষের ব্যবসায়ী যারা আছে তাগরে মেরে ফেলতে হবে আপনার। এরকম থাকতে হবে। আ আরেক হাতে আপনার থাকতে হবে হচ্ছে ওই যে এইগুলা যদি না থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। দুদক, এনবিআর এগুলাতে সব জায়গায় আপনার লোক থাকতে হবে। তারা আপনার পক্ষে কাজ করবে। আ এগুলা যদি না থাকে তাহলে আপনার পক্ষে ব্যবসা করা সম্ভব না। এখন আপনি ভাই মোটা মার্কেটিং এর বই পুস্তক পড়লেন, অ্যাকাউন্টিং এর বই পুস্তক পড়লেন, ব্যবসা-বাণিজ্যের বই পুস্তক পড়লেন, আইনের বই পুস্তক পড়লেন যে এই হচ্ছে ব্যবসার আইন। কিন্তু আপনি দেখবেন যে আইন মোতাবেক কোন ব্যবসাই হইতেছে না। আইন মোতাবেক তো আপনি একটা ট্রেড লাইসেন্স ও নিতে পারবেন না। আপনি আ আবাসন ব্যবসা করবেন। আবাসন ব্যবসা করেন। আবাসন ব্যবসা করতে গেলে ১ম এ যখন করতে যাবেন, যে একটা বিল্ডিং বানাবেন তো বিল্ডিং বানায় সেখানে অ্যাপার্টমেন্ট বেচবেন। একটা বিল্ডিং বানাইতে গেলে ১৭ টা প্রতিষ্ঠান থেকে আপনার আগে ছাড়পত্র নিতে হবে। সিটি কর্পোরেশন, রাজুক, তারপরে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন, এরপরে হচ্ছে আপনার পরিবেশ অধিদপ্তর, এরকম ১৭ টা প্রতিষ্ঠান থেকে আপনার ক্লিয়ারেন্স নিতে হবে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নেয়ার সময় আপনাকে মোটা অঙ্কের ঘুষ দিতে হবে। এবং ঘুষ যে দিবেন, এখন ঘুষই বা কেমনে দিবেন? আপনি নতুন ব্যবসায়ী, আপনি তো ঘুষ দেওয়ার সিস্টেমও জানেন না। কারে ঘুষ দিবেন? তাই না? এটা তো আর এমন না যে তারা মেনু কার্ডের মতো লিস্ট ঝুলাইয়া রাখছে। সেখানে আপনার একজনের লগে তাহলে খাতির করতে হবে। খাতির করে তারে দিয়ে একটা চ্যানেল বানায়া তারপরে তারে ঘুষ দিতে হবে। সেই করতে আপনি দেখবেন যে আপনার আর বিল্ডিং বানানোর ৩ বছর লেগে গেছে এসব পারমিশন নিতে। আবার পারমিশন দেয়ার পরেও দেখা যাবে যে আবার হঠাৎ করে তারা এসে আবার রেড দিবে। ফায়ার সার্ভিস থেকে এসে বলবে যে, "না তোমার এটা ফায়ার সেফটি মোতাবেক হয় নাই, তোমার কাজ বন্ধ।" আপনি বিল্ডিং এর ৩ তালা বানায়া বসে আছেন আর কাজ বন্ধ। কেন? ফায়ার সার্ভিস এসে আপনার কাজ বন্ধ করে দিছে। তো ফায়ার সার্ভিসের পারমিশন নিয়েই তো শুরু করলেন। বলবে যে, "না তুমি ঘুষ নিয়ে পারমিশন দিছে।" আবার ডবল অপরাধ। মানে একে তো আ এদিক দিয়ে হচ্ছে না, দ্বিতীয়ত আবার ঘুষের মামলা। কারণ আইন মেনে এদেশে কিছুই হয় না। কারণ হচ্ছে আপনার উপরে তাইলে কেন এগুলো হচ্ছে? তাইলে আবাসন ব্যবসাও তারাই করবে যে যারা রাঘব বোয়াল। ওই যে বললাম বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ তারা করবে। সো আবার এই কারণে তারা ওই যে এমপি তারাই সবকিছু সবকিছুর মধ্যে যে কারণে নিয়ম মেনে ব্যবসা হয় না। কিন্তু আমেরিকা বা এসব উন্নত বিশ্ব হচ্ছে কি আপনি নিয়ম মোতাবেক যেভাবে লাইসেন্স পাওয়ার বইতে লেখা আছে সেইভাবেই আপনি লাইসেন্স পাবেন।
সেভাবেই আপনি ব্যবসা করতে পারবেন। নিয়ম মোতাবেক আপনি আপনার ব্যবসা করবেন। কোন সমস্যা নেই। নিয়ম মোতাবেক আপনি ব্যবসা করবেন। আপনার ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, আপনার কোন মিডিয়াও লাগবে না, আপনার কোন গুন্ডা-পান্ডা কিচ্ছু লাগবে না। আপনি রেস্টুরেন্ট ব্যবসা করবেন। আপনি যদি আপনার যদি রেস্টুরেন্ট ভালো হয়, আপনি ব্যবসা করতে পারবেন। কেউ এসে আপনার কাছ থেকে এখানে ৫ টা পয়সা চাঁদাও দাবি করবে না। কেউ এসে আপনাকে এখানে কিছুই হবে না। এইজন্য হচ্ছে ব্যবসার জন্য এটা হচ্ছে স্বর্গরাজ্য। আপনি নিয়ম মোতাবেক ব্যবসা করতে পারবেন। এখানে ব্যবসার নিয়ম সেট করা আছে। আপনি রেস্টুরেন্ট ব্যবসা করবেন। আপনার যদি ব্যবসার অভিজ্ঞতা থাকে এবং কাস্টমার যদি আপনার কাছ থেকে কিনে, আপনাকে কেউ ইন্টারাপ্ট করবে না। এই যে এমএলএম ব্যবসা, আমাদের দেশে এমএলএম ব্যবসা মানে প্রতারণা। কিন্তু আমি আপনাকে অন্তত ১০০ টা এমএলএম কোম্পানির কথা বলতে পারবো যারা এখানে নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জ এ লিস্টেড। ১০০ টা এমএলএম কোম্পানি। ১০০ টা এমএলএম কোম্পানির কথা বলতে পারবো যাদের টার্নওভার $১ বিলিয়ন প্লাস। প্রতি বছরে $১ বিলিয়ন এর বেশি পণ্য তারা সেল করে। এবং এই কোম্পানিগুলো প্রত্যেকটাই অন্তত ১০০ টারও বেশি দেশে বিজনেস অপারেট করে। ১০০ টারও বেশি কান্ট্রিতে বিজনেস অপারেট করে। $১ বিলিয়ন এর বেশি প্রোডাক্ট সেল করে বা সার্ভিস সেল করে এবং এগুলো আমেরিকার পুঁজিবাজারে নিবন্ধিত। অথচ এবং এগুলা নিয়ে আমি আমার বইতে সব রেফারেন্স দিয়েছি তো। তাহলে অথচ আমাদের দেশে এমএলএম মানে হইতেছে দৌড়ো। এমএলএম মানে হইতেছে ভেগে যাবে পঞ্জি স্কিম। মিথ্যা কথা এগুলো। কারণ হচ্ছে এমএলএম এর সাথে আমাদের গণমাধ্যমের একটা সংঘাত আছে। এমএলএম এর সাথে আমাদের গণমাধ্যমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টা কি? এমএলএম কোম্পানিগুলো গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে প্রোডাক্ট সেল করে। তো গণমাধ্যমের মূল ইনকামই হলো বিজ্ঞাপন। ১০০% ইনকাম আসে গণমাধ্যমের বিজ্ঞাপন থেকে। আর এমএলএম কোম্পানিগুলো গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে বা ই-কমার্স কোম্পানিগুলো গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে হাজার, হাজার কোটি টাকার প্রোডাক্ট সেল করতে পারে। সো গণমাধ্যম এমএলএম ই-কমার্স ব্যবসা চলতে দিবে না তো। কারণ হচ্ছে তারা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করবে হচ্ছে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে। কিন্তু বিজ্ঞাপন দিতে গিয়েই তো আপনার প্রোডাক্টের দাম পড়ে যায়। কারণ বিজ্ঞাপনের টাকা তো শেষ পর্যন্ত কাস্টমারের কাছ থেকে নিবে। আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য যদি ৳১০০ কোটি বিজ্ঞাপন দেই, আমি আম আমি তো বিজ্ঞাপনের টাকা আপনার কাছ থেকে নেব শেষ পর্যন্ত। কারণ আমি তো আর লোকসান দিয়ে এটা বিক্রি করব না। কিন্তু আমি যখন ই-কমার্স প্ল্যাটফর্ম এ বিক্রি করতেছি তখন আমার বিজ্ঞাপন দেয়া লাগতেছে না। আপনি কিনবেন, তখন আমার ভাই যে দাম দিয়ে আমি কিনছি তার সাথে আমার সামান্য প্রফিট থাকলে আমি আপনাকে দিয়ে দিতে পারি। এখন পত্রিকাগুলো দিয়ে তুলতেছে যে ভাই তারা ৳১,০০,০০০ জিনিস ৳৫০,০০০ য় বেচতেছে। আরে ভাই ৳৫০,০০০ জিনিসই ওইটা। তুমি ৳১,০০,০০০ বেচতেছো। কারণ তুমি আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ করতেছো। এখন বাজারে আপনারা যখন চাল কিনতেছেন, সে চালের যে দাম বাস্তবে তো সে চাল উৎপাদন করতে এত খরচ হয় না। তাহলে কেন কারণ এখানে মিডলম্যান আছে। সেই আমদানি-রপ্তানির মিডলম্যান আছে। আ অ কথায়, কথায় কথা বাড়ে আরকি। যে যাই হোক অ অনেকে তারপরেও বসে করতে যে আমরা পরের যে জিনিসগুলো সেটা হচ্ছে সার্বিক জীবন আচরণ এবং আমাদের মানসিকতা। মানে আমাদের মানসিকতায় কালচার। কালচার মানে হচ্ছে সার্বিক জীবনযাত্রা, টোটাল লাইফস্টাইল। মানে সেখান থেকে আমাদের মানসিকতা তৈরি হয়। মানে ধরেন আপনি যদি একজন জজের পরিবারে মানে ধরেন একটা জজের ফ্যামিলিতে আপনি বড় হইলেন। মানে আপনার বাবা হচ্ছে একজন বিচারপতি। সো আপনার জীবনযাত্রা হবে একরকম এবং আপনার মানসিকতাও সেরকম হবে। আবার ধরেন যে একটা চোরের পরিবারে জন্মাইছে। মানে তার বাপ হইতেছে চোর। মানে বছরের মধ্যে ৯ মাস সে জেলে থাকে। হ্যাঁ? তারপরে আবার বাইর হয়, আবার চুরি করে, আবার ডাকাতি করে, আবার ধরা পড়ে, আবার জেলে যায়। তাই না? তো সেই পরিবারে যে জন্মাইছে, তার জীবনযাত্রা একরকম, তার মানসিকতাও হবে একরকম। দুজনের মানসিকতা তো একরকম হবে না। সেটা কালচার, যে কালচারে আমরা বেড়ে উঠছি। সার্বিক জীবনযাত্রা। মানে আমাদের যে লাইফস্টাইল সেটা থেকে আমাদের মানসিকতা তৈরি হয়। সো সেসব নিয়ে আমরা আগামী পর্বে কথা বলব। আ আজকে গণমাধ্যম নিয়ে কথা বললাম। কারণ আপনি ব্যবসায় সফল এই কথাগুলো এজন্যই বললাম যে ব্যবসায় আমরা তো সফল হতে চাই। ভাই সফল হওয়ার জন্য যখন আমি একটা ব্যবসা করতে যাব তখন আমি যেভাবে মার্কেটিং এর কথা বলতেছি আপনি দেখবেন যে সেটা তো বাস্তবে মিলতেছে না। যে কি রে ভাই আপনি বলতেছেন এমনে করতে, অমনে করতে। আমি তো এমনে করতে গিয়ে তো করতে পারতেছি না। তাহলে প্রবলেম। তো প্রবলেমটা কারণ হচ্ছে যেটা সেটা হলো ওই যে মগের মুল্লুকের অর্থনীতি। সেখানে ব্যাটে বলে মিলে না। সো সেজন্য সেটাও আমরা বলে দিলাম যে আমরা একটা নেগেটিভিটির মধ্যে বেড়ে উঠতেছি। একটা নেগেটিভ এনভায়রনমেন্ট এর মধ্যে বেড়ে উঠতেছি। যেখানে কোন ডিসিপ্লিন নাই। সো সেই কারণেই সাকসেস সম্পর্কে আমাদের ভিন্ন ধারণা। আমরা যেভাবে চিন্তা করতেছি রুটিন নিয়ম মোতাবেক আমরা আসলে সাকসেসফুল হতে পারতেছি না। যে কারণে আমাদেরকে ওই যে বাঁকা পথে যারা যাচ্ছে তারা সফল হচ্ছে।
মানে এইসব এনভায়রনমেন্ট এ হয় যে অসৎ মানুষরা সফল হয়। কারণ একটা অসৎ এনভায়রনমেন্ট। আপনি দেখবেন আমাদের পলিটিক্স এ কোন সৎ মানুষ পলিটিক্স এ আসতে চায় না। বরং রাজনীতিকে তারা ঘৃণা করে। কিন্তু অসৎ মানুষ যারা তারা রাজনীতিতে গিয়ে কিলার ক্যাডার যারা আছে তাদের পলিটিক্যাল শেল্টার দরকার। তারা ১ম এ গিয়ে এই মিছিল-টিছিলে মোটামুটি আগে-টাগে থাকে। তারপরে তখন একটা কমিটি হয়, ওয়ার্ড কমিটি সেটার মধ্যে সে একটা পদ পেয়ে যায়। এই আস্তে, আস্তে সে পলিটিক্যাল নেতা হয়ে গেল। কিছুদিন পরে সে কমিশনার ইলেকশন করে। তারপরে কমিশনার হয়ে গেল। কিছুদিন পরে তখন তার মাস্তানি আরো বেড়ে যায়। সে এবার তার একটু পাওয়ারও আছে। তারপরে আস্তে, আস্তে একসময় দেখা যায় যে সে এমপি হয়ে গেছে। কিন্তু সে করে হচ্ছে তার ইয়াবার ব্যবসা, ওই ব্যবসা। এসব ব্যবসা করতে গিয়ে তার আসলে পলিটিক্যাল শেল্টার দরকার। যে কারণে শেষ পর্যন্ত পার্লামেন্টে গিয়ে আমরা দেখতেছি যে যারা আছে তারা আসলে ভালো মানুষ না। কারণ ভালো মানুষের পলিটিক্স এ আসা দরকার হয় না। যে ভাই আমি খারাপ কাজ করতেছি না, আমার পলিটিক্যাল শেল্টার দরকার কি? ঠিক ব্যবসা-বাণিজ্যও তাই। এরাই শেষ পর্যন্ত বড়, বড় ব্যবসায়ী হয়ে যায়। যারা এসব ভূমিদস্যু এই সেই যত রকমের চোরা কারবারি, মোরা কারবারি যারা করে তারাই একসময় অনেক টাকার মালিক হয়ে যায়। তারাই তখন মিডিয়া-টিডিয়া মিলিয়ে রাজনৈতিক ক্ষমতাও তারা পেয়ে যায়। সো অসৎ মানুষরা সেসব দেশে প্রভাবশালী হয়, সফল হয়। কিন্তু সৎ মানুষরা সেখানে উঠতে পারে না। সৎ প্রক্রিয়ায় যাওয়া যায় না। না এমএলএম কোম্পানিগুলোরও একসময় মিডিয়া কিনতে হয় সাংবাদিকদেরকে। কারণ তারা আল্টিমেটলি কাস্টমারকে সার্ভিস দিতে পারে না। এই তাদের ব্যবসার বেশিরভাগ অংশ এদের পিছনে চলে যায়। এই চাঁদা-মাদা দিয়ে তারপরে হচ্ছে মিডিয়া-টিডিয়া কিনে এগুলো আননেসেসারি তাদের জন্য দরকার নাই এগুলো। কিন্তু তারপরে এগুলো করতে হয় টিকে থাকতে। কিন্তু আমেরিকায় এমএলএম কোম্পানিগুলোর মিডিয়া কেনা লাগে না। কারণ তারা মিডিয়ার আক্রমণের শিকারও হয় না। তারা তাদের ব্যবসা করতেছে। সো এসব নিয়ে পরে আরেক সময় কথা বলব।